আমি আপনাদেরকে এটার ফাইলটা আগে দিয়ে রাখছিলাম, তো আমি এই যে স্ক্রিনটা শেয়ার দিলাম এখন। আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি সম্পর্কে আমরা যেটা বেসিক্যালি জানি যে আসলে প্রবাবিলিটি হচ্ছে যে কোনো একটা জিনিসের সম্ভাব্যতা বের করে, বা কোনো একটা ঘটনা সেটা ঘটতে পারবে কিনা বা ঘটবে কিনা, কতটুকু চান্স আছে ওই জিনিসটা ঘটার, সেটাকে সে মেজার করে। সো আমরা আজকের এই পিডিএফে আমরা যে জিনিসগুলো কভার করব, একটা হচ্ছে কনসেপ্ট অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটির মূল কনসেপ্ট আসলে কি, এবং তারপর এটার কিছু ডেফিনেশন দেখব, কিছু লস দেখব। প্রবাবিলিটিতে খুব কমন একটা থিওরাম আছে, বায়াস থিওরাম, যেটা আপনার বেসিক্যালি মেশিন লার্নিং, ডিপ লার্নিং এ খুব বেশি পরিমাণে ইউজ হয়। আর হচ্ছে কিছু র্যান্ডম ভেরিয়েবলের কিছু কনসেপ্ট আমরা দেখব। সো ফার্স্ট অফ অল যেটা, যে হোয়াট ইজ প্রবাবিলিটি, যে লাইফ হচ্ছে একটা ফুল অফ আনসার্টিনিটিস, যে কোনো ধরনের যে কোনো কিছুই ঘটতে পারে। আগামীকাল কি ঘটবে আসলে আমরা বলতে পারি না। আগামীকাল বৃষ্টি হবে কিনা আমরা জানি না। আগামীকাল আপনি কোনো একটা এক্সামে কত মার্কস পাবেন, পাস করবেন কিনা আপনি জানেন না। আপনি 6 মাসে প্রমোশন হবে কিনা আপনি শিওর না। আপনার ফেভারিট টিম বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদ জিতবে কিনা আপনি শিওর না। তো এখন প্রতিটা জিনিসেরই হয় কি, যে একটা সম্ভাব্যতা থাকে যে অমুক জিনিস ঘটতে পারে বা নাও ঘটতে পারে। এখন এটাকে যদি আমরা মোটা দাগে বলি, তাহলে এটার দুই ধরনের আনসার হয়। একটা হয় আইদার ইয়েস, মানে ঘটবে, অথবা নো, যে এটা ঘটবে না। সো ধরেন ইয়েস হলে আমি এটাকে যদি 1 ধরলাম, আর নো হলে যদি এটাকে 0 ধরলাম, তাহলে এই মোটা দাগে যদি আমি ইয়েস এবং নো বলি, এটার মধ্যেও কিছু ফ্র্যাকশনাল কিছু ভ্যালু থাকে, যেটা আপনার 0.00001 থেকে এরকম একটা নাম্বার বা একটা ঘটার চান্স হইতে শুরু করে সেটা 0.9999 পর্যন্ত হইতে পারে। এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। এখন যখন আমরা এটাকে থিওরিটিক্যালি বলি, তখন হয়তো আমরা এটাকে বলছি যে হ্যাঁ, এটা ঘটতে পারে অথবা ঘটতে পারে না। বাট যখন আমরা এটাকে ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করছি, তখন এটাকে আমরা একটা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে ডিফাইন করি। সেক্ষেত্রে আমরা এটাকে বলি যে হ্যাঁ, এরকম পার্সেন্টেজ আছে যে এই জিনিসটা ঘটতে পারে। লাইক ফর এক্সাম্পল, আমরা হয়তো বললাম যে 80% চান্স হচ্ছে বৃষ্টি হতে পারে, অথবা হয়তো 90% চান্স যে আমার টিমটা জিততে পারে। অথবা ক্রিকেট খেলার সময় যখন আমরা দেখি যে একটা টিম ব্যাটিং করলো, ব্যাটিং করার পর একটা নির্দিষ্ট রান তৈরি করলো, হয়তো 1500 বার ব্যাটিং করলো, ব্যাটিং করার পরে তারা হয়তো 365 রান করলো, সরি 265 রান, ধরুন 265 রান করলো। এখন অপরপক্ষের যে ব্যাটসম্যান বা তারা যেভাবে খেলে আসতেছে, তাদের ব্যাটিং যে লাইন আপ আছে, সেই লাইন আপের উপর ভিত্তি করে আমরা হয়তো বললাম যে 265 ওদের জন্য হয়তো খুব একটা কঠিন না। হ্যাঁ, হয়তো উইকেট যদি টিকায় রাখে, তাহলে ওদের চান্স হয়তো লেটস সে 85% চান্স যে তারা জিতবে। আবার অনেক সময় দেখা যায় যে 100 রানের মধ্যে 4-5টা উইকেট পড়ে গেছে, তো বাকি রান তো এইটা কভার করা অনেক ডিফিকাল্ট। তখন আপনারা দেখবেন যে টিভিতে তখন দেখায় যে উইনিং প্রবাবিলিটি 85% বা 80% থেকে এটা নেমে গিয়ে 40% বা 30% নেমে আসছে। এখন ওই সময় যে ইনস্ট্যান্টলি এই উইনিং পার্সেন্টেজ এইটাকে যে মেজার করতেছে, এটা মেজার করে কিসের উপরে? প্রিভিয়াস ডেটার উপরে। তো প্রিভিয়াসলি এই সেম টিম বা এরকম সিচুয়েশনে, এরকম আউটফিল্ডে পরে ব্যাটিংয়ে নেমে তারা কয়টা ম্যাচ জিতছিল, অথবা এই সেম অপোনেন্টের সাথে কয়টা ম্যাচ জিতছিল, এরকম হয়তো তাদের কাছে প্রিভিয়াসলি অনেক ধরনের ডেটা আছে, বিভিন্ন কলাম ওয়াইজ ডেটা আছে। সেই ডেটাগুলোর উপর বেস করে তখন তারা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী দেখে যে হ্যাঁ, এত রানে যদি এত উইকেট পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটার উইনিং পার্সেন্টেজ কত হতে পারে। তো ওই মেজারমেন্টের উপর ভিত্তি করে আমরা তখন দেখি স্ক্রিনের মধ্যে, টিভিতে দেখায় যে হ্যাঁ, তার উইনিং পার্সেন্টেজ হচ্ছে এরকম। তো এটাকে আমরা অনেকভাবে ক্যালকুলেশন করতে পারি, এবং এটার বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে। যেমন আমি যদি বলি যে একটা কয়েনকে আমি টস করছি, তো কয়েনের দুইটা অংশ থাকে, একটা হেড একটা টেল। তখন আমরা এটাকে বলি যে হেড অথবা টেল যেটাই আসুক না কেন, সেটা আসার চান্স হচ্ছে 50% বা 0.5। বা যদি আমরা একটা ডাই, 6 সাইডেড ডাই, বা হচ্ছে লুডোতে যে আমরা ছক্কার গুটিটা দেখি, 6টা সাইড থাকে, 1 2 3 4 5 6, এখানে আমাদের যে কোনো একটা সাইড আসতে পারে, সেটার চান্স কতটুকু। অথবা শুধুমাত্র জোড়া সংখ্যা আসবে, লাইক 2 4 6 আসবে, সেটার চান্স কতটুকু, বা অড নাম্বার আসবে, সেটার 6 কতটুকু। এগুলার প্রতিটার জন্য হয় কি, আলাদা কিছু ক্যালকুলেশন করে এটার একটা প্রবাবিলিস্টিক ভ্যালু আমরা বের করি। সো রেগুলার বেসিসে আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টাল সিনারিওতে এরকম আপনার প্রবাবিলিটির হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন আছে। আর ডেটা সায়েন্সে প্রবাবিলিটির একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে
কি অর্থে? যেহেতু প্রবাবিলিটির মূল কনসেপ্টটাই হচ্ছে যে কোনো কিছুকে প্রেডিক্ট করা বা কোনো একটা ঘটনা ঘটতে পারে তার চান্স বের করা, তাহলে সেই হিসাবে আমরা যখন এখানের মধ্যে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ভ্যালু যখন প্রেডিক্ট করতে যাই বা যখন ওইটার কোনো একটা পসিবল ভ্যালু যখন আমরা এটা এস্টিমেট করতে চাই, তখন সেক্ষেত্রে আমার প্রবাবিলিটির এই কনসেপ্টটা এখানে চলে আসে। তো এখানে কিছু কমন টার্মিনোলজি যদি আমরা দেখি, একটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা কি? যে একটা নির্দিষ্ট আইডেন্টিক্যাল কন্ডিশনে আপনি যদি কোনো একটা ঘটনা বা কোনো একটা অ্যাক্ট বা কাজ যদি বারবার করেন এবং সেখান থেকে যদি একটা আউটকাম বের করে নিয়ে আসেন, তাহলে আমরা সেটাকে বলি এক্সপেরিমেন্ট। ধরেন আপনি ল্যাবে বসে কাজ করতেছেন, ল্যাবের টেম্পারেচার এসি রুমে ফিক্স করা আছে, আপনি টেবিলে বসে কাজ করতেছেন, টেবিলও ফিক্স, আপনি যে মেশিনে কাজ করতেছেন সেটাও ফিক্স, আপনি 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 নিজে এখানে এক্সপেরিমেন্ট করতেছেন, অন্য কেউ করছে না, এটাও ফিক্স। এরকম কিছু আইডেন্টিক্যাল কন্ডিশনে আপনি কিছু ডেটা দিয়ে বারবার চেক করতেছেন বা কোনো একটা ভ্যালু বারবার বের করতেছেন বা কোনো একটা টেস্ট করতেছেন, হয়তো কোনো কেমিক্যাল টেস্ট করতেছেন, অথবা আপনি এখানের মধ্যে কোনো বায়োলজি রিলেটেড টেস্ট করতেছেন বা কোনো একটা মেশিনের মধ্যে কোনো একটা জিনিসের ওয়েট মাপতেছেন, এরকম যে কোনো একটা কাজ করতেছেন, যে কাজের একটা ফলাফল, একটা আউটকাম আছে বা একটা রেজাল্ট নাম্বার হিসেবে আপনি এটাকে বের করে নিয়ে আসছেন। তো যখন আমরা এরকম একটা আইডেন্টিক্যাল কন্ডিশনে বারবার কোনো একটা কাজ করব, তখন আমরা এটাকে বলি এক্সপেরিমেন্ট। তো যদি এই এক্সপেরিমেন্টটা বারবার না হয়, যদি একবার হয়, তখন আমরা এটাকে বলি ট্রায়াল। ট্রায়াল মানে হচ্ছে একবার। তো আপনি দেখবেন যে হচ্ছে আমরা হচ্ছে ইয়াতে যাই, কাপড় কিনতে যাই, তখন ওখানে ট্রায়াল রুম থাকে। এখন এই ট্রায়াল রুমের মানেটা কি? যে আপনি ওখানে যাবেন, কাপড়টা পরবেন, পরে চেক করে দেখবেন ঠিক আছে কিনা, ফিট হচ্ছে কিনা, মানাচ্ছে কিনা। এখানে কিন্তু বারবার করার দরকার নেই, একবার করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো ওইখান থেকে আসলে ট্রায়ালের কনসেপ্টটা আসে। যখন আপনি কোনো একটা টাস্ক সিঙ্গেল টাইম করবেন, একবার করবেন, সেটা হচ্ছে ট্রায়াল। আউটকামটা কি? যে ওই ট্রায়াল থেকে যে রেজাল্টটা আসতেছে সেটা আমার আউটকাম। আচ্ছা, এখন আসে হচ্ছে কি স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা হচ্ছে আমরা যে এর আগের দুইটা ক্লাসে দেখেছিলাম, পপুলেশনটা কি, স্যাম্পলটা আসলে কীভাবে বের করতে হয় বা স্যাম্পলের কনসেপ্টটা আমরা দেখেছিলাম। যখন আমরা এরকম কিছু স্যাম্পল ডেটা নিয়ে র্যান্ডমলি কিছু এক্সপেরিমেন্ট করব, তখন আমরা এটাকে বলি হচ্ছে স্যাম্পল স্পেস। যেই স্যাম্পল স্পেসে আমাদের পসিবল আউটকামগুলোকে রাখা হয় একটা সেট আকারে, একটা বক্স আকারে, একটা টেবিল আকারে। এটাকে যখন আমরা রাখবো, তখন আমরা এটাকে বলবো স্যাম্পল স্পেস। তো এটাই সাধারণত ওমেগা বা এস দ্বারা চিহ্নিত করা হয়। যেমন আমি যদি বলি যে ধরেন আমি একটা কয়েনকে পরপর দুইবার টস করলাম, এখন পরপর দুইবার যদি টস করি, সেক্ষেত্রে আমার ঘটনা কি ঘটতে পারে? আউটকাম যেহেতু এখানে দুইটাই ফিক্স, আইদার হেড অথবা টেল। তো এমন হতে পারে যে প্রথমবার আমি যখন হয়তো আমি কয়েনকে আমি দুইবার টস করতেছি, তখন হয়তো একবার আসলো যে হেড, আরেকবার আমি কিছুক্ষণ পরে আবার এরকম পরপর দুইবার এটাকে টস করলাম, তখন হয়তো টেল হেড আসলো, আবার হয়তো হেড টেল আসলো, অথবা হয়তো টেল আসলো। আবার এগুলোর মধ্যে যে কোনো একটা রিপিটও আসতে পারে। সো এখানের মধ্যে ইউনিক ওয়েতে কয়টা ভাবে আমি এখানে জোড়া তৈরি করতে পারবো বা কয়টা আউটকাম আসতে পারে, যতগুলো ইউনিক আউটকাম আসবে সেটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এখানে কোনো রিপিটেশন থাকবে না। তো তাহলে এই চারটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। কোন ঘটনার জন্য? যখন আমি একটা কয়েনকে দুইবার পরপর টস করছি। অথবা ধরেন একটা লোকালিটির মধ্যে, একটা হসপিটালের মধ্যে দুইটা বাচ্চা জন্মগ্রহণ করলো একই দিনে। এখন আমরা ওইটা সেক্স হয়তো নির্ধারণ করতে পারি যে সে মেল না ফিমেল। তো এমন হতে পারে যে সেটা আপনার হইতে পারে বয়, হইতে পারে বয় গার্ল, হইতে পারে প্রথমজন গার্ল, পরের জন বয়, অথবা পরপর দুইজনই হচ্ছে গার্ল। এই চারটা হচ্ছে এখানের মধ্যে ইউনিক ওয়েতে আমরা এই কম্বিনেশনটা তৈরি করতে পারছি। তো এইগুলোকে আমরা বলছি হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। দেন আমরা আসি হচ্ছে ইভেন্ট হচ্ছে কি? যে স্যাম্পল স্পেস থেকে যখন আমরা কিছু ইভেন্টকে সাবসেট আকারে ভাগ করব, তখন সেটা হচ্ছে আমাদের ইভেন্ট। স্যাম্পল স্পেস থেকে আমরা ইভেন্ট বের করি। যেমন আমরা যদি এইটাকে বললাম যেটা বয় গার্ল, বয়, হ্যাঁ, এখান থেকে যদি আমরা ধরেন একটাকে ইভেন্ট নিই, যে প্রথমটা বয় তারপর একটা গার্ল, তাহলে এই স্পেসিফিক একটা যেই আমি সাবসেট নিচ্ছি আমার মূল স্যাম্পল স্পেস থেকে, এটা হচ্ছে আমার ইভেন্ট। বা আমি যদি বলি যে আমাদের যে 6 সাইডেড ডাই আছে 1 2 3 4 5 6, এখান থেকে আমরা কয়েকটা সাবসেট বের করতে পারি। হইতে পারে এটা 1 4 6 অথবা 2 3 4 অথবা 1 4 1 6 অথবা 2 4 2 3, এরকম দুইটা করে বা তিনটা করে নিতে পারি। তো
সাবসেটটা হয় কি যতগুলো সংখ্যা থাকে তার থেকে ছোট সংখ্যা হয়। যেমন আমি যদি এখানে 6টা নেই তাহলে এই 6টা হচ্ছে আমার মূল সেট, এখান থেকে সাবসেট 5টা হতে পারে, 4টা হতে পারে, 3টা, 2টা, 1টা হতে পারে। সিম্পল ইভেন্ট হচ্ছে যখন একটা ওয়ান সিম্পল পয়েন্ট থাকবে, যেমন এটা হচ্ছে একটা ওয়ান সিম্পল পয়েন্ট। ওকে, তারপর আসে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে যখন দুইটা ইভেন্টের মধ্যে কোনো ধরনের কোনো মিল থাকবে না। যেমন আমি যদি বলি এটা হচ্ছে একটা ইভেন্ট এ, এটা হচ্ছে একটা ইভেন্ট বি, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, তখন আমরা এটাকে বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। তখন সেক্ষেত্রে আমরা যদি এ আর বি সাবসেট, এ আর বি দুইটাকে যদি আমরা এখানে ওইকে কমনটাকে বের করি, তখন এখানে আমাকে ফাই অথবা ফাঁকা একটা এরিয়া দেখাবে। কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে আমাদের মূল যে স্যাম্পল ইভেন্ট পেলাম এটার অপোজিট ইভেন্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। যেমন আমি যদি হেডকে যদি এখানে কল্পনা করি যে এটা হচ্ছে আমার মেইন ইভেন্ট, মানে সিম্পল ইভেন্ট যদি আলাদা করি তাহলে ক্ষেত্রে কমপ্লিমেন্ট ইভেন্ট হবে অন্যান্য যতগুলো আছে ততগুলো মিলে। আর প্রবাবিলিটি স্পেস হচ্ছে এটা একটা একটু কমপ্লেক্স মেজারমেন্ট, যেখানে আপনার স্যাম্পল স্পেস, ইভেন্ট স্পেস, প্রবাবিলিটি সব এক জায়গায় থাকে আর কি। আচ্ছা, এটা প্রবলেম নাই। এখন আমরা হচ্ছে এটা কিছু ডেফিনেশন দেখি। তো এটার প্রবাবিলিটির মূলত 3 ধরনের ডেফিনেশন আছে। আমরা ক্লাসিক্যাল ডেফিনেশনটা যদি দেখি, প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশনটা হচ্ছে এরকম যে যদি আমি এখান থেকে কোন একটা ঘটনা, হ্যাঁ ধরলাম যে এখানের মধ্যে আমি কোন একটা ঘটনা মানে ঘটনা আউটকাম বের করছি এরকম ভাবে যে ওইটার কতগুলো টোটাল পসিবল আউটকাম থাকতে পারে এটা আমি বের করলাম, আর আমার এখান থেকে ফেভারেবল কতগুলো আউটকাম আসা উচিত, বা কোনগুলো আমার ফেভার আছে, বা কোনগুলো আমার ডিজায়ার, বা কোনটা আমি চাচ্ছি, সেগুলোকে যদি আমি আলাদা করি তাহলে আমরা এটাকে একটা ফ্র্যাকশনের মধ্যে রাখতে পারি, যেখানে এটা আমরা বলি যে প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ, যেখানে একটা ইভেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে উপরে আমরা যেটা আমাদের নিউমারেটর বা লব যেটা বলি আমরা, এই লবের মধ্যে রাখবো ফেভারেবল নাম্বার অফ আউটকাম, যে আউটকামগুলো আমার ফেভারে থাকবে বা আমি চাচ্ছি, আর নিচে হর বা ডেনোমিনেটরে থাকবে দ্য টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, যে যতগুলো পসিবল আউটকাম আসা পসিবল। এই দুইটার যে রেশিও বা এই দুইটা থেকে যে ফ্র্যাকশনটা আসতেছে সেই ফ্র্যাকশনের ভ্যালুটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। যেমন ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন। এখন ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য কি কি ওয়ে থাকতে পারে? আপনি ট্রেনে যেতে পারবেন, আপনি বাসে যেতে পারবেন, আপনি চাইলে পার্সোনালি আপনি মোটরসাইকেলে যেতে পারবেন, আপনি কয়েকজন ফ্রেন্ড মিলে একটা মাইক্রো ভাড়া করে যেতে পারবেন, আপনি চাইলে এয়ারও যেতে পারবেন, আপনি চাইলে সাইকেলে যেতে পারবেন, আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন। এরকম ধরেন আমার 10 ধরনের ওয়ে আছে। এখন সময়, টাকা এবং অন্যান্য সকল ফ্যাক্টরগুলো চিন্তা করে আমি যদি এটাকে দেখি যে আমার জন্য 3টা পসিবল ওয়ে আছে, যে 3টা পসিবলে টাকাও মোটামুটি কম লাগবে, সময় মোটামুটি একই রকম এবং কম সময় যেতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে ঢাকা থেকে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার আমার জন্য পসিবল ওয়ে বা এটা প্রবাবিলিটি হচ্ছে 3/10। অথবা ধরেন আমি যদি বলি যে এখানে আরেকটা এক্সাম্পল, যে আমার এখানে 1 থেকে 6 পর্যন্ত 6টা ইয়ে আছে, সাইড আছে, আমি ছক্কা গুটি নিয়ে ছক্কা খেলতেছি, লুডো খেলতেছি। এখন লুডোতে আমার টোটাল 6টা সাইড আছে। এখন এখান থেকে আমার জন্য ফেভারেবল, ধরেন আমার এখানে গুটি এমন জায়গায় আছে যে আমি 2 হইলে আমি আরেকজনকে খেতে পারবো, আরেকজনের গুটি কাটতে পারবো। 4 হইলে আমার একটা গুটি হচ্ছে ইয়ে হবে, পুট হবে, বা মনে করেন যে পেকে যাবে। আর 6 হইলে আমার একটা গুটি ধরেন বাইরে পড়ে আছে, ওইটা আমি তুলতে পারবো। তো এখন আমি কি চাবো? আমি চাবো যে 2, 4, 6 যে কোনো একটা আমার আসুক, 3টাই আসলে আমার লাভ। 1, 3, 5 কিন্তু আমার লাভ নাই। আমরা তখন কি করি, ছক্কা লুডো খেলার সময় 2, 2, 2, 2, 4, 4, 4, 4, 6, 6, 6 এরকম করি, এরকম একটা ইয়া করি। তো এখন এই 3টা হচ্ছে আমার ফেভারেবল। তাহলে আমি যদি বলতে পারি যে এখানে লিখি যে আমার 6টা ওয়েতে এই সংখ্যাগুলো আসতে পারে, এর মধ্যে 3টা ওয়ে হচ্ছে আমার জন্য ফেভারেবল, তাহলে আমার ফেভারেবল বা আমার জন্য সুবিধাজনক হবে পরের চাল খেলার জন্য, এটার চান্স হচ্ছে 3/6 বা হাফ। আর কিছু এক্সাম্পল যদি দিই, ধরেন আমরা একটা কার্ড, আমরা যখন কার্ড খেলি আমরা জানি যে একটা কার্ডের মধ্যে, একটা কার্ড বক্সের মধ্যে 52 ধরনের কার্ড আছে, ঠিক আছে। এখন 52টা কার্ড এখানের মধ্যে ইস্কাপন, টেক্কা, হরতন, রুইতন 4 ধরনের আছে। ওকে, এখন আমি যদি চাই যে লেটসে আমি একটা প্রবাবিলিটি বের করে যাচ্ছি যে আমি একটা কার্ড র্যান্ডমলি তুলবো, এইটা একটা রেড কার্ড হবে। তাহলে এখন ধরেন কার্ড এখানের মধ্যে
আপনার দুইটা কালারে ভাগ করা আছে, ঠিক আছে? তো একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা, অথবা একটা লাল, একটা হচ্ছে কালো, মেবি হচ্ছে দুইটা কন্ট্রাস্ট কালারে থাকে। আপনি যখন কার্ডের প্যাকেট খুলবেন তখন দেখবেন যে এখানে দুইটা কালার থাকবে, আইদার কালো লাল অথবা সাদা কালো, অথবা এরকম সাদা লাল এরকম থাকে। ধরেন আমি যদি বলি যে একটা রেড কার্ড হবে, তার চান্স কতটুকু? তো রেড কার্ড টোটাল কয়টা আছে? 26টা আছে। তাহলে 26টা হচ্ছে আমার রেড কার্ড আসতে, রেড কার্ড 26টা যে কোনো একটা আসতে পারে। তো রেড কার্ড হচ্ছে আমার জন্য ফেভারেবল। তার মানে আমি এখানে বলতে পারি যে 26 ডিভাইড বাই টোটাল কয়টা কার্ড আছে? 52টা কার্ড। তাহলে হাফ হচ্ছে এটার চান্স যে একটা রেড কার্ড উঠবে। একটা স্পেড উঠবে, তার চান্স কতটুকু? এখন স্পেড কয়টা আছে? স্পেড আছে আমার 13টা, যেহেতু 4 ধরনের কার্ড আছে, 4 তেরং 52। এখন 13টা কার্ড এখানে স্পেড, এখান থেকে আমার যে কোনো একটা স্পেড আসলে আমি খুশি। এটা আমার ডিজায়ার যে আমার স্পেড উঠতেই হবে, বা আমি তুলতে যাচ্ছি স্পেড। তাহলে আমার 13টা কার্ডের যে কোনো একটা কার্ড আমি তুলতে পারলে আমার জন্য আমি হ্যাপি। ডিভাইডেড বাই আমার টোটাল কতগুলো ওয়ে আছে? 52টা। সো 13/52, 1/4 বা 0.25। যদি এমন হয় যে নট এ স্পেড, তার মানে হচ্ছে এটা স্পেড আমি চাচ্ছি না, স্পেড বাইরে অন্য যে কোনো কিছু হোক, সমস্যা নাই, হরতন রুহিতন বা যে কোনো কিছু হোক। তো এখন 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এইটাকে যেটা বের করলাম, যদি মাইনাস করি 1 থেকে, 1 হচ্ছে টোটাল প্রবাবিলিটি 1, তাহলে আমরা পাচ্ছি 0.75। অথবা ধরেন আমি বললাম যে এ কিং অর এ কুইন, কিং আসলেও খুশি, কুইন আসলেও খুশি। এখন 52টা কার্ড 4 ধরনের আছে, 4 ধরনের কার্ডে 4টা কিং থাকে, 4টা কুইন থাকে। এখন 4টা কিং এর যে কোনো কিংই আসুক সমস্যা নেই, আমি হ্যাপি। 4টা কুইনের যে কোনোটাই আসুক আমার সমস্যা নেই, আমি হ্যাপি। তার মানে আমার এখানে 4টা কিং, 4টা কুইন, টোটাল 8টার যে কোনো একটা আসুক, আমার কোনো সমস্যা নেই, আমি হ্যাপি। আমি চাচ্ছি যে এই 8টার যে কোনো একটা আসুক, টোটাল 8টার যে কোনো একটা আসুক। তার মানে এখানে আমার ফেভারেবলটা হচ্ছে 8টা, ডিভাইড বাই টোটাল হচ্ছে 52, সো আমি পাচ্ছি 2/13। এটা হচ্ছে কিং অথবা কুইন আসার চান্স। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? জি ভাইয়া। সমস্যা হচ্ছে কারো কোনো বুঝতে? আচ্ছা, না ভাইয়া। হ্যাঁ, যদি শুধুমাত্র একটা কিং হতো তাহলে ওখানে কি 8 এর জায়গায় 4 হতো? হ্যাঁ, এখন 8এর জায়গায় 4 হতো, কারণ আমার হাতে অপশন আছে 4টা কিং, 4টা কিং এর যে কোনো একটা আমার ডিজারেবল বা আমার ফেভারেবল। তার মানে 1/13। না না না, 4/52 করলে কত হয়? ও 1/13 হয়। 1/13। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একটু প্রবাবিলিটি কিছু বেসিক ল নিয়ে কথা বলি। প্রথম হচ্ছে অ্যাডিটিভ ল। তো অ্যাডিটিভ ল বলতেছে যে যদি আমার দুইটা ঘটনা, এ একটা ঘটনা, বি একটা ঘটনা যদি হয়, এবং তারা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে না হয়, বা যদি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, এখানে এটা উল্টা হয়েছে, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। আচ্ছা, নিচেরটা, আর এটা হচ্ছে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এদের মধ্যে যদি একটা মিল থাকে, ধরেন এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, তো এদের মধ্যে এই অংশটুকু হচ্ছে মিল, মানে কমন অংশ। সো তাহলে আমরা কি করব, যখন আমরা এটা অ্যাডিটিভ প্রবাবিলিটি বলতেছে এরকম যে যদি আমি এই দুইটাকে কম্বাইন করি, কম্বাইন প্রবাবিলিটি বের করি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, দুইটা যোগ হবে। এখন এ এর থেকে হচ্ছে এই অংশটা এখানে অ্যাড হচ্ছে, বি এর থেকেও এখানে অ্যাড হচ্ছে, দুইবার যেহেতু অ্যাড হচ্ছে তাই এর কমন পোর্শনটা আমি একবার বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটা শেপটা দাঁড়াবে এরকম, এরকম। তো এখানে এই অংশটুকু আমি রাখছি কি জন্য, কারণ এখানে যে একটা পার্ট আছে, এই পার্টটা দুইবার ইউজ হচ্ছে, এই জন্য আমি একবার বাদ দিয়ে দিচ্ছি। ধরেন একটা প্রবাবিলিটি হচ্ছে যে একজন কন্ট্রাক্টর সে একটা প্লাম্বিং এর কন্ট্রাক্ট পাবে, তার চান্স হচ্ছে 2/3। এর মানে যদি 3বার কোন একটা মানে কাজের জন্য যদি অর্ডার দেওয়া হয়, তাহলে ওই প্লাম্বিং কোম্পানি বা তারা সেই কন্ট্রাক্টটা পাবে। 3বার যদি এখানের মধ্যে অফার করা হয়, 2বার সে পাবে। বা হচ্ছে এটাকে কি বলে যে আপনার বিভিন্ন কাজের জন্য যেমন টেন্ডার দেওয়া হয়, তো ধরেন এখানের মধ্যে টেন্ডার যখন দেওয়া হয় তখন 3টা কাজের মধ্যে 2টা কাজ সে পাবে, একটা কন্ট্রাক্টর সে পাবে, তাহলে তার ওই প্লাম্বিং কন্ট্রাক্ট পাওয়ার চান্স হচ্ছে 2/3। ধরলাম এটা হচ্ছে প্লাম্বিং কন্ট্রাক্টটা এ, তার প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে 2/3। আর একটা বললাম যে একটা ইলেকট্রিক কন্ট্রাক্ট পাবে, তার চান্স হচ্ছে 4/9। তার মানে ইলেকট্রিক কন্ট্রাক্টটাকে যদি আমি এখানের মধ্যে বি আকারে বলি, যে প্রবাবিলিটি অফ বি, বি ঘটনা ঘটার চান্স হচ্ছে 4/9। এর মানে 9টা যদি কন্ট্রাক্ট দেওয়া হয় তাহলে সে 4বার এটা সে পায়।
এখন দ্য প্রবাবিলিটি অফ গেটিং বোথ দ্য কন্ট্রাক্ট, দুইটা একসাথেই পাবে, এটার চান্স হচ্ছে 14/15, যেটা বেসিক্যালি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি হচ্ছে কমন অংশটুকু, যেটা দুইটা ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেবল হবে, দুইটা কন্ট্রাক্টই সে পাচ্ছে। তাহলে প্রবাবিলিটি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি উড গেট অ্যাট লিস্ট ওয়ান কন্ট্রাক্ট, যে কোনো একটা সে পাবেই পাবে, এটার চান্স কতটুকু। তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট যখন আমরা বলবো, আমরা তখন এটাকে দেখবো যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, দুইটার কম্বাইন্ড প্রবাবিলিটি। তো কম্বাইন্ড প্রবাবিলিটি তখনই আমরা বলবো যখন এ অথবা বি এটার যে কোনো একটা আমি অবশ্যই পাবো, তার চান্স এমন যে এটা মিস হবে না। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। সো আমি যার ভ্যালু এখানে বসিয়ে দিলাম, বসানোর পর আমি পেলাম হচ্ছে 0.75। তার মানে প্রতি 4 বারে 3 বার চান্স আছে যে এই কন্ট্রাক্টর যদি দুই ধরনের ঘটনাকে যদি একসাথে আমরা কম্বাইন করি, তাহলে সেক্ষেত্রে এটার 4 বারের মধ্যে 3 বার চান্স আছে যে সে অ্যাটলিস্ট একটা কন্ট্রাক্ট সে পাবে। আর যদি আমার স্পেশাল কেসে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যেহেতু আমার এ এবং বি দুইটার মধ্যে কোনো ধরনের কোনো মিল থাকবে না, তখন এটা সিম্পলি প্রবাবিলিটি আর প্রবাবিলিটি অফ এ এবং বি দুইটাকে যোগ করলে আমি এটার একসাথে অ্যাড করতে পারবো দুইটা ঘটনাকে। মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটি কি? মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটি হচ্ছে এরকম যে এখানে আপনার দুইটা ঘটনা একসাথে ঘটবে, পরপর ঘটবে, একই টাইপের ঘটনা পরপর ঘটবে, এবং সেখান থেকে আপনি একটা কম্বাইন্ড আউটকাম বের করতে চাচ্ছেন। যদি এই ধরনের কেস থাকে তখন আমরা মাল্টিপ্লিকেশন ল ইউজ করে থাকি। তো এখানে মাল্টিপ্লিকেশন লটা কিরকম? প্রথমে আমি দুইটা স্লাইড আগে একটা এক্সাম্পলের কথা বলছিলাম যে আমি একটা কয়েনকে পরপর দুইবার টস করতেছি, অথবা আমি এখানে দেখতে যাচ্ছি যে একটা কমিউনিটি দুইটা বাচ্চা জন্মগ্রহণ করছে, বাচ্চা তাদের সেক্স যা আমি এখানে মধ্যে ডিফাইন করতে যাচ্ছি সেটা বয় অথবা বয় গার্ল, পরপর আর কি দুইটা হচ্ছে। ঠিক সিমিলার ওয়েতে আমরা এই মাল্টিপ্লিকেশন লটাকে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করব? এখানে আমরা দেখতে পারি যে ধরেন আমি একটা বক্সের মধ্যে কিছু আইটেম আছে, সেই আইটেমের মধ্যে কিছু আছে আপনার ডিফেক্টিভ, কিছু আছে আপনার ভালো। এখন প্রিভিয়াসলি আমার কিছু ডেটা বলছে এরকম যে একটা বক্সের মধ্যে 10টা রোলস অফ ফিল্ম, মানে হচ্ছে আপনার কোনো একটা কাইন্ড অফ একটা ফিল্ম যেটা প্রতিটা রোল আকারে থাকে। সো ওইটা একটা বক্সের মধ্যে থাকে, ধরেন একটা বক্স আছে, সেই বক্সের ভিতরে এরকম ফিল্ম হচ্ছে এরকম আপনার 10টা করে থাকে, 5টা করে থাকে। এখন এখান থেকে দেখা যায় যে অ্যাভারেজ 3টা ডিফেক্টিভ থাকে, এটা প্রিভিয়াস ডেটা থেকে আমাকে বলা হয়েছে বা আমি জানি। এখন আপনি একটা নতুন এরকম একটা স্যাম্পল আপনার সামনে আসছে, একটা বক্স দেখুন 10টা আছে, আপনি এখান থেকে পরপর 2টা রোল সিলেক্ট করবেন, মানে এখান থেকে র্যান্ডমলি একটা আর একটা দুইটা আপনি সিলেক্ট করবেন। এখন দুইটা যে সিলেক্ট করবেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে সিলেক্টিং এ ডিফেক্টিভ রোল ফলোড বাই অ্যানাদার ডিফেক্টিভ রোল, তার মানে পরপর দুইটাই ডিফেক্টিভ হবে, তার চান্স কতটুকু? আচ্ছা, তো পরপর আমার এখন টার্গেট হচ্ছে যে আমি ওই প্রবাবিলিটি বের করব যে কেসে পরপর দুইটাই ডিফেক্টিভ হবে। তাহলে এখন আমি যদি প্রথমবার ধরি, প্রথম ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ আমার টোটাল 10টা আছে এবং আমি জানি 10টার মধ্যে 3টা ডিফেক্টিভ। সো 10টার মধ্যে যে কোনো 3টা পাওয়া যেতে পারে, যে 3টা ডিফেক্টিভ হতে পারে। তাহলে এক্ষেত্রে প্রথমবার যখন আমি তুলবো তখন সেক্ষেত্রে ওটা ডিফেক্টিভ হওয়ার চান্স কতটুকু? আমার টার্গেট হচ্ছে ডিফেক্টিভটা বের করা। তাহলে এখন 10টার মধ্যে ডিফেক্টিভ কয়টা আছে, কয়টা থাকতে পারে, থাকার চান্স করা? 3টা যে কোনো একটা হতে পারে। তাহলে 3 হচ্ছে আমার ফেভারেবল ডিফেক্টিভ হওয়ার চান্স, ডিভাইড বাই অল পসিবল আউটকাম, টোটাল 10টা, 3/10। এখন আমি ধরে নিলাম যে এইটা আমার ডিফেক্টিভ পাই গেছি, তো একটা ডিফেক্টিভ আমি পাই গেছি। নেক্সট আমার প্রবাবিলিটি, মানে এই প্রবাবিলিটির যে প্রবলেমটা, এটার পরবর্তী অংশটা হচ্ছে আরেকটা যেটা আমি তুলবো সেটা আমার ডিফেক্টিভ হইতে হবে, সেটা আমার ডিফেক্টিভ হইতে হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি হবে? তাহলে এক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আমি যেহেতু অলরেডি এটা ডিফেক্টিভ পেয়ে গেছি, তো এটা আমি তুলে সরাই ফেলছি, বাকি থাকে কয়টা? 9টা। এটা হচ্ছে আমার অ্যাভেলেবেল। এখন একটা যদি ডিফেক্টিভ পেয়ে গেছি, আমি জানি যে প্রিভিয়াস ডেটা বলছে 3টা ডিফেক্টিভ হইতে পারে ম্যাক্স, একটা ডিফেক্টিভ আমি পেয়ে গেছি, বাকি থাকলো কয়টা? 2টা। তাহলে এবার পরবর্তী ইভেন্টটার প্রবাবিলিটি কত হবে? পরবর্তী ইভেন্টটাকে আমরা এভাবে এক্সপ্লেন করি, প্রবাবিলিটি অফ বি given the fact that A happened, মানে A অলরেডি ঘটছে, তার মানে আপনি একটা ডিফেক্টিভ পেয়ে গেছেন অলরেডি।
তাহলে এ ঘটছে, এটার উপর বেস করে বি এর প্রবাবিলিটি কত। তখন আমি এখান থেকে, যেহেতু এখানে 10টা থেকে 9টা, 2টা থেকে 3টা থেকে 2টা হয়েছে, তাই আমার সেকেন্ড প্রবাবিলিটি হচ্ছে 2/9। হ্যাঁ বলেন। ভাইয়া ওইখানে হচ্ছে হলো, যদি আমি 10টার ভিতরে যখন আমি প্রথমটা নিচ্ছি, সেটা যদি আমার ডিফেক্টিভ না হয়, হুম। তাহলে কি পরেরটা যখন করব তখনও সেটা 3/9 হবে নাকি তখন যেটা 3/10 হবে। যে ডিফেক্টিভ যেটা 3/10 হবে, মানে ওটা আমি আবার রেখে দিচ্ছি যদি ডিফেক্টিভ না হয়? না না 3/9 হবে, 3/9। আচ্ছা, সেটা কথা জিজ্ঞাসা করছি যে ওটা কি আমি আবার রেখে দিব, মানে যেহেতু আমি এটা ডিফেক্ট পাই নাই, সেটা কি আমি আবার ওখানে রেখে দিব নাকি ওটা আমার হাতেই থাকবে? না, আপনি এটাকে উঠাই ফেলবেন, কারণ যেহেতু আমি পরবর্তী আরেকটা করতে যাচ্ছি, আমি দেখলাম যে একটা ডিফেক্টিভ নাই, তখন আমি 9টা একটা তুলে ফেলে 9টা থেকে হিসাব করব। ওকে, তার মানে সেখানে হচ্ছে 3/10, সরি 3 না, 3/9 হবে তখন। 3/9 হবে। আচ্ছা, যদিও সেটা আমাদের আসলে কেস না, আমাদের কেসটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে ডিফেক্টিভটা খুঁজে বের করা। সো আমাদের আলটিমেটলি আমরা প্রবাবিলিটি বের করব ডিফেক্টিভ হওয়ার চান্সটা কতটুকু, ডিফেক্টিভটা মাথায় রেখে আমরা কাজ করব। মানে ভাইয়া যে মানে পরপর দুইবার ডিফেক্টিভ হওয়ার চান্স কতটুকু, এটা না? হ্যাঁ হ্যাঁ, এটাই। প্রথমবার ডিফেক্টিভ হবে, পরেরটাও ডিফেক্টিভ হবে। তাহলে প্রথমবার জন্য আমরা এটা পাইছি, দ্বিতীয়বারের জন্য এটা পাইছি। এখন আমরা কি করব, এই দুটাকে আমরা কম্বাইন করে ফেলবো, মানে গুণ করে ফেলবো। তো গুণ করলে তখন আমার আসতেছে 6/90 বা 0.07। তাহলে 0.07 হচ্ছে আমার সেই প্রবাবিলিটি যেখানে আমি যদি পরপর দুইবার এই বক্স থেকে যদি দুইটা আইটেমকে বের করি, দুইটাই ডিফেক্টিভ হবে পরপর। ওকে, সো এখন আসছে বায়াস থিওরাম। বায়াস থিওরামটা হচ্ছে যে এইটা মূলত আমাদের হচ্ছে এই যে লস অফ প্রবাবিলিটি থেকে যেটা মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটি দেখলাম, এটা যে একটা অ্যাডভান্স ভার্সন, এটা থমাস বায়াস নামে যে স্ট্যাটিস্টিশিয়ান এটা ডেভেলপ করছিলেন অনেক আগে, 18শো শতাব্দীর দিকে। এখনকার সময় আপনার ডেটা সায়েন্সে আপনার স্পেসিফিকলি মেশিন লার্নিং, ডিপ লার্নিং এটার খুব বেশি ইউজ হয়। এটার জন্য আলাদা একটা অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমের নাম হচ্ছে নাইভ বায়াস। নাইভ বায়াস। সো নাইভ বায়াসটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট আমি একটা বেসিক ধারণা দিচ্ছি, যদিও এটা অনেক ডিপ কনসেপ্টের, অনেক মানে কমপ্লেক্স একটা বিষয়, তারপর একটু সহজে আপনাদেরকে বুঝাই। তো বায়াস থিওরাম যেটা, এই বায়াস থিওরামটা আসলে মূলত কোথায় ইউজ হয়? এটা ইউজ হয় আপনার মেডিসিন, ইন্ডাস্ট্রি, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। তো বায়াস থিওরামের কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমি এখানের মধ্যে n সংখ্যক কিছু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট নিলাম, B1, B2, B3, B4, B5 Bn পর্যন্ত। প্রতিটা ইন্ডিভিজুয়াল এক্সপেরিমেন্টের রেজাল্ট আমি এখানের মধ্যে অ্যানালাইজ করতে চাচ্ছি। সেটা কিরকম? ধরেন আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ BI গিভেন A এবং B দুইটা ইভেন্ট আছে, তো আমি এখানে B ইভেন্ট হচ্ছে n সংখ্যক ইভেন্ট, A হচ্ছে আপনার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যেটার প্রবাবিলিটি 0 থেকে বেশি। সো গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট A অলরেডি হ্যাপেন্ড, A অলরেডি ঘটে গেছে, তাহলে সেক্ষেত্রে BI ঘটার চান্স কতটুকু? তো এক্ষেত্রে BI এখানে বলা হয়েছে এই কারণে যে I এর পরিবর্তে আমরা ক্রোনোলজিক্যালি 1 2 3 4 5 6 যতগুলো আমরা এখানের মধ্যে একটার পর একটা কম্বাইন করতে পারি। তো এক্ষেত্রে আমরা যেটা করি যে আগের নিয়মের মতোই নিচের যে অংশটুকু আছে সেখানে সবগুলো টোটাল আমার অ্যাভেলেবেল যে আউটকামগুলো থাকতে পারে সেটাকে আমরা এখানের মধ্যে করে সামারাইজ করি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সামেশন অফ প্রবাবিলিটি অফ BI, যতগুলো আমার ইভেন্ট আছে 1 2 3 4 প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইভেন্ট ইনটু প্রবাবিলিটি অফ A ঘটার চান্স ডিভাইড গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট BI মানে BI B1 B2 B3 ঘটছে, তার উপর বেস করে প্রবাবিলিটি A বের করা। তো এইটা আমার একসাথে যতগুলো এখানে আমি I এর পরিবর্তে 1 2 3 4 পাবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি যোগ করব। না, 1 এর জন্য আমি এখান থেকে একটা আনসার পাবো, 2 এর জন্য একটা পাবো, 3 এর জন্য একটা, 4 এর জন্য একটা, প্রত্যেকটা আমি এখানে সবগুলো এখানের মধ্যে আমি যোগ করছি, ডিভাইডেড বাই পার্টিকুলার যে ঘটনা আমি নিতে যাচ্ছি, লাইক BI
এখানের মধ্যে 1 2 3 4 যে কোনোটা হতে পারে, প্রবাবিলিটি অফ BI ইনটু প্রবাবিলিটি অফ A গিভেন BI, যে BI ওই ঘটনা ঘটবে তার সাপেক্ষে এর চান্স। ঠিক আছে, আচ্ছা আমি একটু ফোনটা করে রাখি, সাইলেন্ট করে রাখি, বারবার অনেকগুলো আসতেছে। তো এখন আমরা একটু এক্সাম্পল দেখলে এটা আসলে বুঝতে পারবো। তো ধরেন আমি এখানে বলতে চাচ্ছি যে একটা ড্রাগ টেস্টিং একটা কোম্পানি আছে, ধরেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা ড্রাগ টেস্ট করে। তো অনেক সময় দেখা যায় যে এই ড্রাগ টেস্টিং এ আমরা বিভিন্ন সময় ফলস পজিটিভ বা ট্রু নেগেটিভ এই ধরনের সিচুয়েশন পাই। আচ্ছা, ফলস পজিটিভ ট্রু নেগেটিভ জিনিসটা কি, এটাকে যদি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। এটা মূলত আমাদের হচ্ছে ইনফরমেশন স্ট্যাটিস্টিক্সে বেশি ইউজ হয়। ধরেন এটা হচ্ছে আউটকাম 1 আউটকাম 0, আউটকাম 1 আউটকাম 0। তো এই পাশে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটকাম, আর এখানে হচ্ছে আমাদের প্রেডিক্টেড আউটকাম। আচ্ছা, এখন এটা হচ্ছে জিনিসটা এরকম যে আপনার মূল অ্যাকচুয়াল আউটকাম হচ্ছে 0, ঠিক আছে। আপনি যদি প্রেডিক্টেড 1 পান, আপনার কোনো একটা সার্টেন ঘটনায় অ্যাকচুয়াল আউটকাম হচ্ছে 0, বাট আপনার ক্যালকুলেশন করার পরে প্রেডিকশনে গিয়ে সে আপনাকে 1 দেখাচ্ছে, মেশিন হোক অথবা সিস্টেম হোক, আপনার অ্যালগরিদম হোক, সেটা আপনাকে 1 দেখাচ্ছে, তার মানে এইটা আমরা বলি হচ্ছে ফলস পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন আপনার অ্যাকচুয়াল 0, আপনাকে প্রেডিকশনে দেখাচ্ছে 0, তার মানে এটা হচ্ছে আমার ট্রু নেগেটিভ। যদি এমন হয় অ্যাকচুয়াল 1, আপনাকে প্রেডিকশনও 1 দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে ট্রু পজিটিভ। আর যদি এমন হয় অ্যাকচুয়াল 1 বাট প্রেডিকশন করার পরে আপনাকে দেখাচ্ছে 0, তখন এটা হচ্ছে আপনার ফলস নেগেটিভ। এখন এই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ যখন হবে তখন আমরা খুব সিকিউর থাকবো বা আমাদের টেনশন কম থাকবে। কারণ কি, যে আমি চাচ্ছিলাম আমি আমার এক্স্যাক্ট অরিজিনাল ভ্যালু হচ্ছে 0, অরিজিনাল আউটকাম 0, আমি পাচ্ছিও 0। ঠিক আছে, এটা একটা পজিটিভ জিনিস, এক্ষেত্রে আমাদের কোনো টেনশন নাই যে ইটস গুড, এটা গুড থিং, এটা একটা গুড থিং, এটাও গুড থিং। এই রেঞ্জে এই এরিয়াতে যখন আমার ভ্যালুগুলো পড়বে বা যখন আমার আউটকামগুলো এই রেঞ্জে পড়বে, তখন আমি বলবো যে এই দুইটা ভালো। এখন প্রবলেমটা কোথায় হয়, প্রবলেমটা হয় এইখানে যে যদি আমি অ্যাকচুয়ালি 0 বাট আউটকামে আমি পজিটিভ পাচ্ছি, ফলস পজিটিভ, এইটা আমার জন্য খারাপ। অথবা আমার অ্যাকচুয়ালি হচ্ছে পজিটিভ বাট আমাকে আউটকাম দেখাচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে খারাপ। এই দুইটা হচ্ছে খারাপ। সো এখান থেকে আমরা ওই মূলত টাইপ 1 এবং টাইপ 2 এই দুইটা এরর পাই, টাইপ 1 এবং টাইপ 2 এরর। টাইপ 1 এররটা বলে কি, যে এইটা আমার সিমস পজিটিভ বাট আউটকামে দেখাচ্ছে নেগেটিভ। টাইপ 2 বলতেছে সিমস নেগেটিভ বাট আউটকাম বলতেছে পজিটিভ। আচ্ছা, তো একটা এক্সাম্পল যদি বলি, যে ধরেন আপনি হসপিটালে এখানের মধ্যে আছেন, তো ওখানে আপনার গাইনি বিভাগে বা ধরেন মেয়েদের মহিলা বিভাগে ওখানে ধরেন একটা প্রেগনেন্ট মহিলা ওখানে বসে আছে। তো আপনি তাকে দেখে তার মানে শরীরে বডি অ্যাটায়ার দেখে আপনি বুঝতে পারছেন, আমরা স্বাভাবিক খোলা চোখে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওই মহিলা হচ্ছে প্রেগনেন্ট। এখন ইট লুকস পজিটিভ, কথা বুঝেন। বাট এখন মহিলার হয়তো কোনো একটা বডির ধরেন ব্লাড টেস্ট হোক অথবা অন্য যে কোনো ধরেন ডায়াগনস্টিক টেস্ট হোক, টেস্ট হওয়ার পরে তখন তাকে বলতেছে ভুল হয়েছে, যে না সে তো আসলে প্রেগনেন্ট না, তার মানে আউটকামটা নেগেটিভ দেখাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে সিমস পজিটিভ, সে প্রেগনেন্ট, আপনি প্রেগনেন্সিটাকে আপনার আউটকামের এটা একটা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছেন, বা এটাকে আপনি আউটকাম আপনি চাচ্ছেন বলে এটাকে পজিটিভ ধরে নিচ্ছেন। তখন আপনি যখন দেখবেন যে এটা রেজাল্ট অ্যানালাইসিস করার পরে রেজাল্ট দেখাচ্ছে নেগেটিভ, তখন আমরা এটাকে বলি হচ্ছে টাইপ 1 এরর। টাইপ 2 এররটা কি, যে ইট সিমস নেগেটিভ। ধরেন এটা একটা এক্সাম্পল যদি বলি, একজন লোক, মোটা একজন লোক, হেভি স্বাস্থ্যবান লোক, ভুঁড়িওয়ালা লোক, তো সে যেহেতু মেল, তার প্রেগনেন্ট হওয়ার কোনো চান্সই নেই, আপনি জানেন। তো এইটা প্রেগনেন্সির ক্ষেত্রে আমি এটা অবশ্যই বলবো নেগেটিভ, ইট সিমস নেগেটিভ বলতে আপনি শিওর, কারণ সে একজন মেল। বাট
ধরেন তার রেজাল্ট কোনো ডায়াগনোস্টিক টেস্টের উল্টাপাল্টা এদিক ওদিক রেজাল্টের হয় করে, বা কোনো একটা মানে এরটা ওরটা হয়তো ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ভুলবশত তার নামের পাশে লিখে দিচ্ছে সে পজিটিভ, মানে আই মিন সে প্রেগনেন্ট। তার মানে এটা হচ্ছে আমার টাইপ 2। তো এটার আর কিছু মজার এক্সাম্পল অনেকগুলো আছে, আমরা ওটা পরে দেখবো না। এখন আমরা একটু এখানে আসি যে এই যে ড্রাগ টেস্টের কথা এখানে বলা হয়েছে, এই ড্রাগ টেস্টের আসলে কাজটা কি। ধরেন একটা মেশিন, ঠিক আছে, একটা মেশিন তারা তৈরি করছে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে এখানে একটা প্রেডিকশন মডেল দেওয়া হয়েছে যে কিছু ডেটা বা কিছু ভ্যালুগুলোকে সে নিয়ে স্ক্যান করবে, অথবা এটার কিছু কেমিক্যাল টেস্ট আছে, সেই টেস্টের পর একটা আউটকাম দেবে। এখন আপনার নোন মানে হচ্ছে যে আপনি জানেন এরকম 100 জন ধরেন ড্রাগ ইউজার বলতে কোন একটা পার্টিকুলার ড্রাগ একটা এলাকায় বা একটা শহরে একটা কমিউনিটিতে ইউজ করে। আপনি ওখান থেকে 100 জন যারা নোন ড্রাগ ইউজার তাদেরকে নিয়ে আসছেন, তাদের ব্লাড টেস্ট এখানের মধ্যে ইনপুট দিচ্ছেন, এবং এখান থেকে মেশিন আপনাকে 99% ক্ষেত্রে কারেক্ট বলতেছে যে হ্যাঁ এই 10 জনের মধ্যে 99 জনই হচ্ছে ড্রাগ ইউজার। 1% একটু এদিক ওদিক হইতে পারে, সেটা অ্যাকুরেসি কারণে আমি ধরলাম। আবার আপনি যদি নোন 100 জন পজিটিভের জায়গায় যদি নোন 100 জন নেগেটিভ যারা কিনা কখনোই এই ড্রাগ নেয় নাই, আপনি জানেন, ঠিক আছে, তারা কনফেস করছে বা তারা বলছে যে কখনো নেয় নাই, তাদেরকে দিয়ে যদি আপনি এই মেশিনের মধ্যে টেস্ট করেন, এখানে নাম লেখা রাখি, মেশিন আপনার বুঝতে সুবিধা হবে, মেশিনে যদি আপনি এখানের মধ্যে ঢুকান, তাহলে সে 99% ক্ষেত্রে নেগেটিভ আনসার দিবে যে না এরা কেউ ড্রাগ কখনো নেয় নাই। তার মানে আপনি এখানের মধ্যে মেশিনের অ্যাকুরেসি এখান থেকে দেখতেছেন। বাট এটা একদিক থেকে ঠিক মনে হইলো, আমি যদি বায়োসন থিওরামের যে কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়ে যদি এবার টেস্ট করে দেখি তাহলে ঘটনা কি হয় এবার একটু বোঝার চেষ্টা করি। এই অংশটুকু আমরা বুঝলাম যে হ্যাঁ একটা মেশিন, সেখানের মধ্যে কিছু এরকম সিস্টেম তৈরি করা আছে যে আমি যদি নোন 100 জনকে নিয়ে আসি তাহলে এই মেশিন আমাকে বলবে 99% পজিটিভ ইউজার, এবং অ্যাকুরেটলি সে 99% নেগেটিভ ইউজারকেও বা নন ইউজারকে নিয়ে আসে। এখন ওই এলাকায় ওভারঅল পপুলেশনের 0.3% হচ্ছে অ্যাকচুয়ালি যারা ড্রাগ ইউজ করে। এখন ওই এলাকার পপুলেশন হতে পারে 10-20 লাখ 30 লাখ হতে পারে, ওখান থেকে 0.3% মানে 0.003 অফ টোটাল পপুলেশন অ্যাকচুয়ালি ইউজ করতেছে ড্রাগ ইউজার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে দুইটা ইভেন্ট নিলাম। একটা ইভেন্ট হচ্ছে যে দ্য পারসন ইজ এ ইউজার অফ দ্য ড্রাগ, এবং ইভেন্ট বি হচ্ছে টেস্টেড পজিটিভ ফর দ্য ড্রাগ, ওই ড্রাগের জন্য টেস্ট পজিটিভ পাওয়া গেছে। তাহলে এক্ষেত্রে আমি যদি এখন বলি যে ইজ এ ইউজার অফ দ্য ড্রাগ, এটা হচ্ছে টোটাল পপুলেশনের 0.03, তাহলে ইভেন্ট এ, প্রবাবিলিটি অফ ইভেন্ট এ হচ্ছে 0.03 অফ দ্য টোটাল পপুলেশন। আর ইভেন্ট বিটা কি, প্রবাবিলিটি অফ বি হচ্ছে যে আপনার পজিটিভলি সে একটা মানে টেস্ট করে সে পজিটিভ জানাচ্ছে, এটার চান্স হচ্ছে 0.99। আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা বুঝতেছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এবার আসলে একটু মজার কাহিনী আসি। আচ্ছা আচ্ছা, এখানের মধ্যে আপনার প্রবাবিলিটি বি যেটা 0.99, এটার সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ওই যে অল্প একটু যে নেগেটিভ আছে সেটা এখানের মধ্যে অ্যাড হবে, আর সে 99% ক্ষেত্রে নেগেটিভটাও সে বলতেছে ওটাও ইভেন্টের মধ্যে এখানের মধ্যে অ্যাড হবে। সো আমি যদি এখানের মধ্যে বলি যে প্রবাবিলিটি অফ বি হচ্ছে 99% ক্ষেত্রে সে পজিটিভটা আনসার দিচ্ছে, এবং অ্যাকচুয়াল ইউজার হচ্ছে 0.3% অফ দ্য টোটাল পপুলেশন, তার মানে পজিটিভ পোর্শনের অংশ হচ্ছে এইটা। এবার আসি, এই পজিটিভটা হচ্ছে আপনার, এই পজিটিভের মধ্যে আবার কিছু এরর আছে, তাহলে এই মেশিনটা নেগেটিভ বলতেছে 0.01, মানে 1% সে নেগেটিভ বলতেছে। এবার এটা আবার আমি যদি বলি টোটাল যে পপুলেশন তার মধ্যে 99.7 এইটা হচ্ছে আমার নন ইউজার, তার মানে আমি পজিটিভটাই নিচ্ছি, বাট এক্ষেত্রে আমার নেগেটিভ যে এররটা আছে ওটাকেও আমার এখানে কাউন্টিংয়ে আনতে হবে, এবং আনার পরে দুটাকে কম্বাইন করার পরে আমি পাচ্ছি প্রবাবিলিটি অফ বি হচ্ছে 1.3%। ওকে, আচ্ছা, এবার ধরেন আমি এখন কি করব যে আমি কিছু র্যান্ডম পারসন নিচ্ছি, আমি জানি না যে তারা অ্যাকচুয়ালি ইউজার কিনা, আমি এখন র্যান্ডম পারসনের ব্লাড টেস্ট বা ব্লাড অথবা অন্য যে কোনো টেস্ট আমি এই মেশিনের মধ্যে দিচ্ছি স্ক্যান করার জন্য। তাহলে এখন আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ এ, তার মানে আমি হচ্ছে তারা অ্যাকচুয়ালি ইউজার কিনা এটা আমি বের করতে যাচ্ছি, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট যে
আমার মেশিনটা পজিটিভ আনসার দিচ্ছে, বা মানে আমার মেশিনটা কাজ করতেছে। আমি যদি মেশিনের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, যে প্রবাবিলিটি এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। আগের যে ইকুয়েশন আমরা দেখলাম, যে ইকুয়েশন এই ইকুয়েশন অনুসারে, ঠিক সেম এক্স্যাক্টলি এই ইকুয়েশন অনুসারে প্রবাবিলিটি অফ বি এ গিভেন বি, মানে আগে বি তারপর যদি এ থাকে, আর এখানে আমরা লিখতেছি উল্টা, সো সেই হিসেবে আগে এ হবে তারপর বি গিভেন এ হবে, ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এখন আমরা দেখি প্রবাবিলিটি অফ এ কত। প্রবাবিলিটি অফ এ আমরা বলছিলাম টোটালে কত, 0.03। ওকে ফাইন। প্রবাবিলিটি অফ বি গিভেন এ, তার মানে আমার গিভেন এ মানে আমার নোন 100 জন অ্যাকচুয়াল যারা ইউজার, তাদের গিভেন রেজাল্টের সাপেক্ষে আমি যদি বি কে কাউন্ট করি, বা যদি বি এর প্রবাবিলিটি বের করি, সেটা হচ্ছে কত, পজিটিভ হওয়ার চান্স 0.99, এটা আমি জানি, ডিভাইডেড বাই এখানের প্রবাবিলিটি অফ বি যেটা মেশিনের পজিটিভ হওয়ার চান্স, এটা হচ্ছে 0.013, যেটা আমরা এখন বের করছি। এখন আমরা যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে অনলি 22.80%। এখন এই আনসারটার মানে কি? এই আনসারটার মানে হচ্ছে আমি যদি র্যান্ডমলি যে কোনো 100 জনকে ধরে নিয়ে আসি, তাহলে ওই 100 জনের মধ্যে 22.80% মানুষ অ্যাকচুয়ালি ইউজার, এইটা আমাকে ওই মেশিনটা দিবে। এখন এখানের মধ্যে যেই প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে এরকম, যে আমি যদি এখন রিয়েল 100 জনকে, মানে সরি, আমি যদি ওই 100 জনকে যদি আমি ম্যানুয়ালি চেক করি, তাহলে ওইটা যে এক্স্যাক্টলি এটাই হবে তা কিন্তু বলা যায় না। তো এখানে কি কথাটা লেখা আছে, যে সামওয়ান বিং অ্যান অ্যাকচুয়াল ইউজার অফ দ্য ড্রাগ গিভেন দ্য টেস্টেড পজিটিভ ইজ অনলি 22.80%। তার মানে অলওয়েজ যে আমার এখানের মধ্যে মেশিনটা কারেক্ট হচ্ছে, এটা কিন্তু আমি শিওর দিয়ে বলতে পারছি না। যে এমনও দেখা গেছে যে আপনার প্রবাবিলিটি অফ বি মানে মেশিনের অ্যাকুরেসি গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট এ, অর্থাৎ আমার নোন রেজাল্ট থেকে আসতেছে 99%, এইটার মানে এই না যে আমার অ্যাকচুয়াল ইউজার গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট যে মেশিন আমার খুব ভালো, এটা আমার হাই হবে, নাও হইতে পারে। তো এটা হচ্ছে দ্য বিউটি অফ বায়োসেন থিওরাম, যে বায়োসেন থিওরামে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ডিসিশন মেকিং করার ক্ষেত্রে আমরা জাস্ট বেসিক কিছু ক্যালকুলেশন দিয়ে জাস্ট মানে আমরা যদি বলি যে হ্যাঁ এইটা ভালো অথবা এইটা খারাপ, এই দিকে যাওয়া যাবে, ওটা করবো না ওটা করবো, এই ডিসিশন মেকিং ক্ষেত্রে বায়োসেন থিওরাম খুব বড় একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। আপনাকে খুব প্রিসাইজলি আপনাকে একটা ক্যালকুলেশন করে আপনাকে বলবে যে সব ক্ষেত্রে আপনার এরকম হইতে পারে, তা কোনো গ্যারান্টি নাই। আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, একটু সহজ এক্সাম্পল, ধরেন একটা বোল্ট মেশিন ফ্যাক্টরি যেখানে আপনার নাট বোল্ট তৈরি করে। তো এখানে আপনার 3টা মেশিন আছে, এ বি এবং সি। তারা প্রত্যেকে আপনার টোটাল একটা সারা দিনে যতগুলো আমার প্রোডাক্ট তৈরি হয়, তার এ হচ্ছে 25% প্রোডাক্ট তৈরি করে, বি তৈরি করে 35% এবং 40% প্রোডাক্ট সি তৈরি করছে। এখন এই যে আউটকামগুলো তৈরি, মানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখান থেকে যে আউটকামটা আমি পাবো, ওখান থেকে প্রিভিয়াস ডেটা আমাকে বলতেছে যে কম্পারেটিভলি অন অ্যান এভারেজ 5%, 4% এবং 2% ডিফেক্টিভ থাকে। তার মানে আমি যদি বলি যে ডিফেক্টিভের ক্ষেত্রে আমি এখানে 3টা ক্যাটাগরি যদি ভাগ করি, এ বি এবং সি, তাহলে এ হচ্ছে 5%, বি হচ্ছে 4%, সি হচ্ছে 2%। এটা হচ্ছে ডিফেক্টিভ রেট। A bolt is drawn randomly from the product and is found to be defective. একটা যে কোনো একটা ওই ইনভেন্টরি থেকে একটা বক্স থেকে একটা বোল্টকে তোলা হয়েছে র্যান্ডমলি এবং দেখা গেল এটা ডিফেক্টিভ। তাহলে ধরেন ডিফেক্টিভ যে পাইছে, কোম্পানির সিনিয়র কেউ একজন খুঁজে পাইলো, সে খুব রাগারাগি চিলাচিলি করতেছে যে হ্যাঁ এই বোল্ট কোথা থেকে আসছে, কোন মেশিন থেকে আসছে খুঁজে বের করো, ঠিক আছে, কোন প্লান্ট থেকে আসছে সেটা খুঁজে বের করো, কোন মেশিন থেকে আসছে সেটা খুঁজে বের করো। তার মানে আবার ব্যাক করে আমাকে পেছনের দিকে খুঁজে বের করতে হবে। সো এটাকে আমরা বলি হচ্ছে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। একটু আগে আমরা যেটা করলাম, এটা হচ্ছে এটা যেটা বের করলাম এই ড্রাগ টেস্টের ক্ষেত্রে, এটা হচ্ছে কাইন্ড অফ ফরওয়ার্ড প্রোপাগেশন। এটা হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড প্রোপাগেশনের মতো বলা চলে। তো এখানে আপনার ঘটনাটা কি, আপনি ব্যাক করে আবার আগের জায়গায় ফেরত আসবেন যে কোন মেশিন থেকে আসলে এই ঘটনা ঘটছে। এখন এইটা বের করার জন্য আমরা এখানে বায়োসেন থিওরামটা খুব সহজে ইউজ করতে পারি এবং খুবই ইফেক্টিভলি ইউজ করতে পারি। আমার টার্গেট হচ্ছে এই বোল্ট কোথ থেকে আসছে এটা খুঁজে বের করা, কোন মেশিন থেকে আসছে এটা খুঁজে বের করা। ফাইন, আমরা এখান থেকে E1, E2, E3 ধরে নিলাম যে এটা ম্যানুফ্যাকচারিং এর 3টা র্যান্ডম, মানে র্যান্ডমলি আমি এটা ম্যানুফ্যাকচারিং ABC থেকে আসছে এটা আমি ধরে নিলাম। তার মানে E1 হচ্ছে আমার A, E2 হচ্ছে B, E3 হচ্ছে C।
তাহলে প্রবাবিলিটি অফ E1 হচ্ছে 0.25, মানে টোটাল যেই আপনার টোটাল থেকে যতগুলো আমার এখানে মেশিন তৈরি হচ্ছে, তাহলে প্রবাবিলিটি অফ E1 টোটালের ম্যানুফ্যাকচারিং এর পার্সেন্টেজ হিসেবে প্রবাবিলিটি অফ E1 0.25, প্রবাবিলিটি অফ E2 0.35, প্রবাবিলিটি অফ E3 0.4। আচ্ছা, এখন আমার যে এখানের মধ্যে যেই ডিফেক্টিভের যে রেঞ্জটা আছে, তা আমি ধরে নিলাম যে এই ডিফেক্টিভটা আমি এখানের মধ্যে E দ্বারা চিহ্নিত করলাম। E হচ্ছে আমার ডিফেক্টিভ। The probability of drawing a defective bolt by the machine A is probability of probability of E। তার মানে আমি যদি বলি যে probability of E, which means আমি ডিফেক্টিভ হওয়ার চান্স বের করতেছি given the fact that এটা E1 মানে A থেকে আসছে, কত? 5%। probability of E defective given the fact that এটা E2 বা B থেকে আসছে, কত? 0.04। সি থেকে আসছে কত? 0.02। তার মানে আমি এই পোর্শনটা পাই গেছি। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে, উল্টা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই বোল্ট, ডিফেক্টিভ বোল্ট কোন মেশিন থেকে আসছে সেটা খুঁজে বের করতে হবে। তার মানে আমি যদি এখন বলি যে প্রবাবিলিটি অফ মেশিন এ থেকে ডিফেক্টিভ হইতে পারে তার চান্স বের করব গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট এই ব্যাটা অলরেডি ডিফেক্টিভ। এই গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে যে ওই ঘটনাটা ঘটে গেছে এবং ওইটার আউটকাম আমি জানি। এই আউটকাম জানা আউটকামের সাপেক্ষে আমার পরবর্তী স্টেপ বা পরবর্তী ইভেন্টের প্রবাবিলিটিটা আমি এখানের মধ্যে বের করতে চাচ্ছি। তার মানে প্রবাবিলিটি অফ E1 মানে হচ্ছে এ মেশিন থেকে ডিফেক্টিভ বেরোচ্ছে তার চান্স বের করব গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ওইটা অলরেডি ডিফেক্টিভ। এবার আমি ফর্মুলা বসাই, ফর্মুলা তো আমার সেম। তাহলে প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ E গিভেন E1 ডিভাইড বাই আমার কয়টা আছে এখানে? 3টা আছে না, 1 2 3, যেহেতু 3টা পার্ট থেকে ইকুয়ালি মানে ডিস্ট্রিবিউট হয়েছে, সো I 1 থেকে 3 পর্যন্ত 3 বার এটাকে যোগ করব। তো প্রবাবিলিটি অফ E1 কত হবে? 0.25টা বসবে, আর E গিভেন E1 এইটা 0.05 বসবে। আর নিচে কি করব? এই প্রত্যেকটা গুণ করে যোগ করব, যোগ করে ভাগ করব, তারপর আসবে 0.362। সেম ভাবে আমি যদি বলি প্রবাবিলিটি অফ E2, অর্থাৎ আমি এটা B থেকে আসতেছে গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আমি অলরেডি ডিফেক্টিভ পাই গেছি। এখন এখান থেকে আসছে 0.406। সিমিলারলি সি এর জন্য যদি আমি ক্যালকুলেট করি, আমি আসতেছে আমি পাচ্ছি এখানে 0.232। এখন এখান থেকে হচ্ছে বড় ভ্যালু কোনটা? এটা না? তার মানে হাইলি চান্স যে 0.40 মানে 40% চান্স যে এই বোল্ট যেটা আমি পাইলাম এইটা বি থেকে আসছে। বাট আপনি দেখেন, আপনি এখানে দেখেন, এই জায়গায় খেয়াল করেন, একটা মজার জিনিস, আমার ক্যালকুলেশন বলতেছে যে এটা বি থেকে আসতেছে, ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে পার্সেন্টেজ ধরি যে টোটাল আমার প্রোডাক্টের কত পার্সেন্ট এখানে তৈরি হচ্ছে, এখানে সি থেকে কিন্তু বেশি তৈরি হচ্ছে। সো প্রথমে কিন্তু যে কেউ চিন্তা করতো যে যেহেতু সি থেকে সবচেয়ে বেশি প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে ডিফেক্টিভটা সি এর মধ্য থেকে আসা উচিত, বাট সেটা কিন্তু হচ্ছে না। কারণ কি? ওইখানে আরেকটা জিনিস কাজ করতেছে, আরেকটা ফ্যাক্টর কাজ করতেছে, সেটা হচ্ছে ডিফেক্টিভ পার্সেন্টেজ। এবং সি এর ডিফেক্টিভ পার্সেন্টেজ সবচেয়ে কম 2, আবার এ এর হচ্ছে সবচেয়ে বেশি 5, বি এর হচ্ছে 4, আবার এ এর এখানের মধ্যে কত মানে প্রোডাকশনের পার্সেন্টেজ হচ্ছে সবচেয়ে কম 25%। তো আপনি ডিরেক্টলি এখান থেকে আপনি ডিফাইন করতে পারবেন না। তখন আপনি যদি এই ওয়েতে যান, আপনি তখন অ্যাকচুয়ালি এটা ডিফাইন করতে পারবেন, বা এটা আপনি এখান থেকে একটা ভালো ডিসিশন মেক করতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটছে। কঠিন লাগতেছে? হ্যাঁ ভাইয়া। ভাইয়া কষ্ট লাগতেছে বুঝতে? অনেকদিন পরে তো ভাইয়া। প্রবাবিলিটি বিষয়টা আসলে এরকম, বুঝছেন? প্রবাবিলিটি রেগুলার প্র্যাকটিস করতে হয়, মানে প্রবাবিলিটি হঠাৎ করে মানে পড়তে গেলে দেখা যায় খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমি হচ্ছে এখন পরেরটা চলে যায়, সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলস। তো র্যান্ডম ভেরিয়েবলসটা কি? যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের যে আউটকামগুলো থাকে, সেই আউটকামগুলো অনেক সময় ক্যাটাগরিক্যাল থাকে। যেমন আমরা যদি বলি যে ট্রু এবং ফলস, টি এবং এফ, অথবা বলি যে বয় অ্যান্ড গার্ল, বি আর জে, জি, অথবা মনে করেন যে আমরা কিছু ইভেন্ট থাকে যে ইভেন্টগুলোকে আমার নিউমেরিক্যালি সাজাইতে হয়। তো ধরেন টস করি যেমন হেড এবং টেল। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশনে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু আমরা হচ্ছে এগুলোকে সংখ্যায় কনভার্ট করি। তো এই কনভার্সন করার বিষয়টা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলস। অর্থাৎ আমি করব কি, যে র্যান্ডম যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে সেটাকে আমি নাম্বারে কনভার্ট করছি, নাম্বারে
কনভার্ট করা বলা ঠিক না, আসলে ভুল। এটাকে বলা হচ্ছে যে অ্যাসাইন করা, আমি অ্যাসাইন করছি কিছু নাম্বারে। যেমন ধরেন আমি এক্স একটা আউটকাম বের করে যাচ্ছি কয়েন টসের, তো এখানে এক্স হচ্ছে কয়েন টসের আউটকাম, তো আমি 1 ধরলাম হেড। এখন কেউ চাইলে আমি 0কেও আপনি হেড বলতে পারেন, এটা যার যার উপর ডিপেন্ড করে। 1 হচ্ছে এখানে হেড, 0 হচ্ছে এখানে টেল। তা আপনি এই হেড এবং টেলকে 1 এবং 0তে কনভার্ট করে ফেলছেন। অথবা মনে করেন যে আপনি কোনো একটা জুয়া খেলা হয় না, অনেক সময় এরকম বাজিতে খেলা হয়, তো আপনি হচ্ছে লুডো যে 6 সাইডেড ডাই হচ্ছে ঘোরাচ্ছে এখানের মধ্যে, তো ওইখানে যে সংখ্যা যে দুইটা উঠে, মানে থামার পরে যখন ওইটা উঠে উপরের দিকে থাকে, ওটাকে আমরা বলি ড্র করা। সো যখন উপরে ধরেন আপনার 6 উঠলো, 6টা যখন উপরের দিকে শো করা থাকে, তার আমরা বলি যে হ্যাঁ 6 উঠছে। তো আপনি এখানের মধ্যে এমনভাবে, মানে ওখানের মধ্যে আপনি হয়তো খেলতেছেন এবং ওখানে শর্তটা হতে পারে এরকম যে যদি আপনি দুইটা ফেয়ার ডাইসকে পরপর রোল করেন বা একসাথেই রোল করেন, এবং যে সংখ্যাটা উঠবে, দুইটা সংখ্যা তো উঠবে, ওই দুইটা সংখ্যার যোগফল যদি 8 বা তার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জিতবেন। তাহলে আপনাকে দেখতে হবে যে 8-এর উপরে কয়টা এখানের মধ্যে কম্বিনেশন হতে পারে যেখানে আমার 8 বা তার উপরে উঠবে। তো এখন ধরেন আমার টোটাল সামেশন বের করতে হবে 8 বা তার বেশি, মানে 9 হইতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে, 12 হইতে পারে, 13 হইতে পারে, তাই 13 হবে নাকি? না ভাইয়া। আচ্ছা, হবে না, কারণ 6 সর্বোচ্চ 12ই হচ্ছে। আচ্ছা, তাহলে জি। আমার যোগফল হচ্ছে এই কয়টার মধ্যে হইতে হবে। এখন আমি একটা একটা করে ধরি। 8 হওয়ার জন্য কি হতে হবে? 8 হওয়ার জন্য ধরেন আমার এখানে কয়েন 1 এবং ডাইস 1, ডাইস 2, ঠিক আছে? আমি যদি বলি তাহলে ডাইস 1 সর্বনিম্ন নিম্ন থেকে শুরু করি। যদি 3 আর 5 বলি তাহলে 8 হবে। 4 5 বললে 9 হবে। 5 হলে 10 হবে। 6 5 হলে 11 হবে। এখন 7 তো সম্ভব না। আচ্ছা, এটা হচ্ছে একটা কম্বিনেশন। আবার ধরেন আরেকটা কম্বিনেশন হতে পারে, আমি যদি বলি যে এখানে আপনার সেকেন্ড ডাইসটাকে আমি 5 ধরছি, তো ফিক্স, লেটস সে আমি এটাকে ফিক্স ধরলাম হচ্ছে, একটু ম্যানুয়ালি গুনতেছি তো একটু সময় লাগতেছে। ডাইস 2কে আমি ধরলাম 4, ঠিক আছে? এখন 4 যদি ধরি তাহলে আমার ডাইস 1 হতে পারে 4, 5, 4, 6, 4, 7 তো আর হচ্ছে না। আবার 3 4 নিল তো আবার কমে যাচ্ছে, 8-এর কমে হচ্ছে না। আচ্ছা, এই আরেকটা হতে পারে আপনার D1 D2, যেখানে আপনার আমি D2 কে ফিক্স ধরলাম 3, তাহলে আমার হতে পারে আপনার সর্বনিম্ন হচ্ছে 5 3 8, 6 3 9, আর তো হচ্ছে না। আমি যদি এখন 5 4 3 আমি যদি 2 ধরি, D2 কে যদি 2 ফিক্স ধরি, তাহলে আমার এখানে হচ্ছে 6 2, আর হচ্ছে না। তো আমি এই দেখলাম যে আমি একটাকে ফিক্স ধরে আমি বাকিগুলোকে র্যান্ডমলি চেঞ্জ করে দেখলাম যে কয়টা কম্বিনেশন হয়। এখানে 4টা আসতেছে, এখানে 3টা, এখানে 2টা, এখানে 1টা, 4 3 2 1, টোটাল যোগ করলে আমার হয় 10। তাহলে আমরা 10 রকমের কম্বিনেশন পাচ্ছি যেখান থেকে আমি উইন করতে পারি। আমার টোটাল কম্বিনেশন এখানে টোটাল কয়টা? 6 6 36। মানে আপনি দেখেন যে 1 1 1 2 1 3 এভাবে যদি করেন 6 6 পর্যন্ত যেতে গেলে 36টা হবে। তো আমার এখানের মধ্যে 36টা থেকে 10টা হচ্ছে আমাদের পসিবল কম্বিনেশন। তাহলে এই কম্বিনেশনগুলোকে যদি আমি এক একটা মার্ক করে রাখি, হ্যাঁ, সংখ্যা আকারে, নাম্বার আকারে, তাহলে সেটা হচ্ছে আমার একটা র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলটা আমরা যখন এক্সপ্রেস করি তখন এখানে আমরা এটার কম্বিনেশন দিয়ে এক্সপ্রেস করি। যেমন একটু আগে যেমন আমি দেখলাম যে এখানে কম্বিনেশনে 8 আসতে পারে বা তার বেশি আসবে, এইটা কয়টা ওয়েতে হইতে পারে। সো এটা হইতে পারে ধরেন এরকম একটা কম্বিনেশন আমি তৈরি করলাম যে 5 হইতে পারে এরকম ভাবে। তো আপনি এটা 5-এর জায়গায় 8 বা তার বেশি চিন্তা করেন, তাহলে এরকম একটা কম্বিনেশন পাবেন। এটা হচ্ছে একটা ওয়েতে আমরা করি। আরেকবার হয় কি, যে ধরেন যে ক্ষেত্রে আমার র্যান্ডম ভেরিয়েবলের আউটকামটা অলমোস্ট প্রায় ফিক্স, যেমন ধরেন কয়েন টস করি 50-50, আইদার 1 অথবা 0, তখন আর কম্বিনেশন থাকতেছে না। কিন্তু র্যান্ডম ভেরিয়েবল কখনো ফ্র্যাকশন হয় না, এটা অবশ্যই একটা সিঙ্গেল একটা ইন্টিজার ভ্যালু থাকে, কখনো এটা ফ্র্যাকশন হয় না। যেমন ধরেন আমি একটা কয়েন টস করতেছি, পরপর 2বার টস করতেছি, তাহলে আমার স্যাম্পল স্পেসটা কিরকম দাঁড়াবে? হেড হেড, হেড টেল, টেল হেড এবং টেল টেল। এখন আমি এখানে একটা র্যান্ডম ভেরিয়েবল যখন এক্স কে ডিনোট করব, আমাকে অবশ্যই প্রথম যে কাজটা করতে হবে যে এই এক্সটা আমি আউটকামের যে কোনো একটাকে অ্যাসাইন করে তারপর নিতে হবে। যেমন
এটাকে ধরেন এরকম হইতে পারে যে আমি আপনাকে যদি একটু সহজ করে বুঝাই, যখন ধরেন ক্রিকেটের মধ্যে প্রথমে টস হয়, তো টস হওয়ার পরে কয়েনটা যখন টস করে উপরে, তখন সেখান থেকে হয় কি যে আপনার একটা আউটকাম আসে, আইদার সেটা হেড অথবা টেল। বাট যখন সেটা আকাশে থাকে তখন অবশ্যই এটাকে কল করতে হয়, কেউ একজন কল করে, হেড অথবা টেল হচ্ছে কল করে। তো কল করার পরে তখন দেখা যায় ওই যেটা কল করছে ওইটা আসছে কিনা, আসলেই হচ্ছে যে ব্যক্তি কল করছে সে তখন উইনার। তখন আমি বলি যে হ্যাঁ, মানে সে হচ্ছে আপনার কয়েন টসে মানে টসে জিতছে। তখন সে ডিসাইড করে যে সে ব্যাটিং নিবে নাকি বোলিং নিবে। তার মানে আপনি যখনই কোনো একটা টস করবেন আপনাকে অবশ্যই একটা অ্যাসাইন করে নিতে হবে। সো আমি এখানের মধ্যে ভেরিয়েবল এক্সটাকে অ্যাসাইন করলাম যে হেড, ওকে, হেড হিসেবে অ্যাসাইন করলাম। তো আমি এটাও যদি এখানে লিখি যে এক্স হচ্ছে, আমি এখানের মধ্যে হেড অ্যাসাইন করতেছি। এখন আমি যা হিসাব করব সব হচ্ছে হেডের সাপেক্ষে করব। এখন আমি এক্স এর ভ্যালু 0 1 2 নিলাম, 3 নিতে পারতেছি না। কেন নিতে পারতেছি না? কারণ আমার এখানে যেই আমি যখন এটাকে মানে ইয়ে করতে কয়েনটাকে টস করতেছি তখন আমি সর্বোচ্চ আউটকাম কত পাইতে পারি। তো এমন হতে পারে যে আমি এখানে আউটকাম পাইলামই না, কোনো রেজাল্ট নাই, 0, মানে 0 হেড। এখানে আমরা কিন্তু হেড কাউন্ট করতেছি, একটা হেড, দুইটা হেড, তিনটা হেড তার পসিবল না, কারণ কয়েন তো তিনটা না, কয়েন তো দুইটা। তো দুইটা হেড হচ্ছে আমাদের এই জায়গায় ম্যাক্সিমাম পয়েন্ট। এখন আমি দেখব যে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে লেখার একটা স্টাইল, যে ক্যাপিটাল এক্স হচ্ছে আমার হেড হইবে তার চান্স ইকুয়াল টু কোন কোন সিচুয়েশনে, এইটা হচ্ছে আমার স্মল এক্স, কয়টা মানে কোন কোন ইয়াতে কি বলে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুর উপর বেস করে হচ্ছে। এখন ধরেন আমি যদি বলি 0, তার মানে এটা একবার এক হেড 0 হবে এরকম কয়বার ঘটনা ঘটতেছে। তো হেড 0 হবে এরকম ঘটনা ঘটতেছে একবার, যেখানে টেল, তার মানে আমি যদি বলি যে টেল হবে, এটা হচ্ছে শুধুমাত্র একবার ঘটবে। তার মানে এটার প্রবাবিলিটি কত? হেড 0 হবে তার চান্স হচ্ছে 1/4। এখন আমি যদি এক্স এর ভ্যালু 1 ধরি, তার মানে আমি কল করতেছি হেড একটা হবে। এখন হেড একটা হবে, এইটা কয়টা ক্ষেত্রে হইতে পারে? দুইটা ক্ষেত্রে, হয় আগে হেড তারপর টেল, অথবা আগে টেল তারপর হেড। তাহলে আমার এটা হতে পারে হেড টেল অথবা টেল হেড, তাহলে 2/4 বা 1/2। আর যদি বলি যে হেড দুইবার হবে, দুইবারই আবার হেড হবে, তার মানে দুইবারই হেড হবে, এটা এরকম ঘটনা ঘটবে একবার, হেড, তার মানে 1/4। এখন আপনি যদি এই তিনটাকে যোগ করেন আপনি টোটাল 1 পাবেন, হইতেই হবে, না হলে বুঝতে হবে যে আপনার হিসাবে গরমিল আছে। হয় আপনি ফ্র্যাকশন করতে ভুল করছেন, অথবা আপনি এই কাউন্টিং আপনি ভুল করছেন, হয়তো আপনি 0 ধরেন নাই, অথবা আপনি 3ও ধরে ফেলছেন ভুলবশত, ওটার মিলবে না। এই তিনটা যে ফ্র্যাকশন পাচ্ছি বা তারও বেশি ফ্র্যাকশন আসতে পারে, সব যোগফল 1 হইতেই হবে। তো এই যে আমার র্যান্ডম ভেরিয়েবল, এটা আমার দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে আমার ভ্যালুগুলোর আউটকাম বা আমি যখন এটাকে কল করতেছি এটা প্রত্যেকটাই আপনার ইন্টিজার হবে, ইউনিক ভ্যালু হবে। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে ওই যেটাকে বললাম যে ফ্র্যাকশন থাকা যাবে না, এখানের মধ্যে ফ্র্যাকশন থাকা যাবে না, সেটা ঠিক আছে, বাট কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আমাকে এই কথা বলছে যে ওইখানে আপনার ভ্যালুগুলো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা পয়েন্ট পর্যন্ত ওই জায়গার সবগুলো ডেটা পয়েন্টস বা যতগুলো আমার এখানের মধ্যে ঘটনা ঘটবে সবগুলোকে সে একসাথে ডিফাইন করবে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে। এটা আমরা ছোটবেলায় কি বলে এটাকে হায়ার ম্যাথে আমরা করছিলাম, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ওটা হচ্ছে একটু ডিফিকাল্ট, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে, এটা আপাতত এখন বুঝবেন না। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা যদি বলি, ধরেন আমি এখানের মধ্যে এখানে যতগুলো আমি ঘটনা ঘটবে এবং আমি যতগুলো র্যান্ডম ভেরিয়েবল এক্স কে ডিফাইন করব সবগুলো এখানের মধ্যে ইন্টিজার ফরম্যাট থাকবে, মানে আমার কাউন্টিংটা হবে অবশ্যই সেটা ইন্টিজার ফরম্যাটে, 0 1 2 3 4 5 এরকম। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তো এখানে আমার কন্ডিশন হচ্ছে কি, প্রবাবিলিটি অফ এক্স অবশ্যই 0 থেকে বড় হবে, টোটাল প্রবাবিলিটি অবশ্যই 1 হইতে হবে, যেটা একটু আগে আমি দেখলাম, এই কাজটা আমার 1 হইতে হবে, নাহলে হবে না, মিলবে না, মানে আপনি ক্যালকুলেশনই মিলবো না। আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স। তো আমরা একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ থিওরি তো দেখলাম, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে আপনি 3টা র্যান্ডম আইটেম আপনি চুজ করতেছেন, হ্যাঁ
এখন পর্যন্ত 10:07, 1 ঘন্টা হয়ে গেছে। এখন জয়েন করতেছেন, আচ্ছা করেন, সমস্যা নেই। এখন ধরেন আমি এখানের মধ্যে বললাম যে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে 3টা আইটেম আমি র্যান্ডমলি চুজ করব, অ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি না যে এইগুলো আমার ডিফেক্টিভ হবে কি হবে না, হইতে পারে নাও হইতে পারে। আচ্ছা, এখন আমি এখানে যখন কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করব, প্রথমেই বলছিলাম যে আমাকে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? আমি যেটাই ধরি না কেন আমাকে ফার্স্টে অ্যাসাইন করতে হবে, আইদার হেড অথবা টেল, আইদার বয় অথবা গার্ল, আইদার ডিফেক্টিভ অর নন ডিফেক্টিভ। সো আমি এখানের মধ্যে ডি কে বললাম, ধরলাম ডিফেক্টিভ, এন হচ্ছে আমার নন ডিফেক্টিভ। ওকে, এবং আমি ফার্স্টে যে কাজটা করব যে আমি এটার স্যাম্পল স্পেস তৈরি করব। তো দেখেন আমি যদি এখানের মধ্যে 3টা র্যান্ডম আইটেম নেই, তাহলে এটা স্যাম্পল স্পেস কি কি হইতে পারে? আমি প্রথমে একদম শুরুতে বলছিলাম, বলতে গেলে আধা ঘন্টা 40-45 মিনিট আগে, প্রথম সেকেন্ড থার্ড স্লাইডের মধ্যে আমার স্যাম্পল স্পেসটা হবে ইউনিক কম্বিনেশন, কোনো মাল্টিপল হবে না বা কোনো রিপিটেশন হবে না, ইউনিক কম্বিনেশন হতে হবে। তার মানে আমি যদি স্যাম্পল স্পেস ধরি, সেটা হচ্ছে নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ, ডিফেক্টিভ। আবার ডিফেক্টিভ যদি আমি মাঝখানে নিয়ে আসি সিরিয়ালি, কারণ সিরিয়াল চেঞ্জ হইলে আমার সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। নন ডিফেক্টিভ, ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ, বা ডিএনএন, এনডিডি, ডিডিএন, ডিডিডি। আমার টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7, এখানে আরেকটা মিসিং আছে, এখানে টোটাল 8টা হবে। আচ্ছা, তো আমার স্যাম্পল স্পেস হচ্ছে এখানে টোটাল 8টা। তো আমি এখানের মধ্যে ডিফেক্টিভটাকে ফার্স্টে, মানে আমার অ্যাসাইন আমি করে নিচ্ছি ডিফেক্টিভকে। তা আমার এখানে পিডি হচ্ছে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ। ভাইয়া ডিএনএন নাই, ডিএনএন আছে, সরি স্যার, সরি স্যার। আমি আসলে ওই এর আগের ক্লাসে আমি বলছিলাম যে অন্যটা ব্যাচে যে আমি ওটা ঠিক করব বলে, আমার নিজের মনে থাকে না, ঠিক করা হয় না। এখানে অবশ্যই আরেকটা থাকবে আর কি। এটা ফর্মুলা হচ্ছে 2/n, যেহেতু আমার ডিএনডি না, ভাইয়া ডিএনডি না, ডিএনডি নাই। ডিএনডি। আচ্ছা, ওকে, সো এটা ফর্মুলা হচ্ছে 2/n, 2 টু দি পাওয়ার n। n এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে 2টা আউটকাম হবে, আর যদি 2 বসাই তাহলে 4টা আউটকাম হবে, 3 বসাইলে 8টা আউটকাম হবে। যেহেতু আমি এখানে 3টা আইটেম নিচ্ছি, আমার ইউনিক আউটকাম 2 টু দি পাওয়ার 3 8টা হবে। তো আমি এখানের মধ্যে ধরে নিলাম যে আমার মানে প্রিভিয়াসলি আমার ডেটা বলতেছিল যে এর আগে যখন এরকম ম্যানুফ্যাকচারিং প্রসেসে যখন র্যান্ডমলি সিলেক্ট করা হতো বা অন্য কেউ যখন এটাকে টেস্ট করছিল, তখন বা প্রিভিয়াস মেশিন থেকে আমি যে রেজাল্টটা পাই, ওখানে বলা হয়েছিল যে ডিফেক্টিভ আইটেমের পার্সেন্টেজ বা প্রবাবিলিটি হচ্ছে 0.02। তার মানে আমি প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ হচ্ছে 0.02। এইটা আসছে কোত্থেকে? আমার প্রিভিয়াস ডেটা থেকে, প্রিভিয়াস ডেটা বা প্রিভিয়াস মেশিন থেকে এই রেজাল্টটা আসতেছে, বা প্রিভিয়াসলি আগের কোন একটা এমপ্লয়ি তার ডেটা থেকে আমি এটা পাইছি। তাই আমি ওটার উপর বেস করে সামনে আগাবো। এখন প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ হচ্ছে 0.02 এন্ড প্রবাবিলিটি অফ নন ডিফেক্টিভ হচ্ছে 0.98। এখন আমরা হচ্ছে কাকে ধরতেছি? আমরা ধরতেছি এখানের মধ্যে অ্যাসাইন করতেছি কাকে? ডিফেক্টিভকে। তাহলে ডিফেক্টিভকে যদি আমরা অ্যাসাইন করি, তাহলে আমি দেখবো যে আমার ডিফেক্টিভ মানে 0 থেকে শুরু হবে। 0 মানে হচ্ছে একটাও ডিফেক্টিভ না, সবই হচ্ছে মানে নন ডিফেক্টিভ বা ঠিক আছে। একটা ডিফেক্টিভ, দুটো ডিফেক্টিভ, তিনটা ডিফেক্টিভ, কারণ 4টা তার যেহেতু নাই, 3টাই আছে সর্বোচ্চ। তাহলে আমি ওখানে টোটাল আমি 4টা কম্বিনেশন পাচ্ছি, মানে 4টা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু পাচ্ছি। আচ্ছা, এখন আমার কোশ্চেনটা কি? এখানে কোশ্চেনটা আমি হচ্ছে বলি, কোশ্চেনটা হচ্ছে এরকম, এই লাল অংশটুকু হচ্ছে আমার কোশ্চেন। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অ্যাট 3 ডিফারেন্ট সিচুয়েশন। মানে একটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন 2, মানে 2 এর বেশি ডিফেক্টিভ হবে তার চান্স বের করতে হবে। প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 বা তার বেশি ডিফেক্টিভ হবে তার চান্স বের করতে হবে। আর হচ্ছে প্রবাবিলিটি x এক্স্যাক্টলি 2, যে ঠিক এক্স্যাক্টলি দুটো ডিফেক্টিভ হবে তার চান্স বের করতে হবে। তা আমাকে 3টা সিচুয়েশনের আনসার বের করতে হবে। তো সিচুয়েশন 3টা হোক আর 10টা হোক, ডাজন্ট ম্যাটার। আমাকে সবার আগে যে কাজটা করতে হবে, বেসিক কাজ, যে কোনো এই ধরনের প্রবলেম সলভ করার আগে বেসিক কাজ যেটা, আমার স্যাম্পল স্পেসটাকে আগে বের করে নেওয়া, কয়টা হবে, আর আমার প্রিভিয়াস ডেটা কি বলছে ডিফেক্টিভ নন ডিফেক্টিভের এইটা, আর হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবলটা আমি সেট করব। এখন র্যান্ডম ভেরিয়েবলটা সেট করার পরে কি করব আমি জানেন? আমি প্রত্যেকটার জন্য x = 0 এর জন্য কত হয়, 1 এর জন্য কত, 2 এর জন্য, 3 এর জন্য কত, এটার একটা টেবিল বের করব। এই হচ্ছে সেই টেবিল। তো
তাহলে এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স, ক্যাপিটাল এক্স হচ্ছে আমার নাম্বার অফ এই র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু, আর স্মল এক্স হচ্ছে তার ভ্যালুগুলো আমি এখানের মধ্যে বসাচ্ছি 0 1 2 3। আচ্ছা, এখন হচ্ছে যদি আমার এখানে প্রথম ভ্যালু যদি আমি 0 ধরি, হ্যাঁ 0 মানে হচ্ছে আমার ডিফেক্টিভ 0, তার মানে সবগুলো হচ্ছে নন ডিফেক্টিভ। তখন আমি বলতে পারি যে প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 0 যখন হবে তখন হবে প্রবাবিলিটি অফ নন ডিফেক্টিভ নন ডিফেক্টিভ নন ডিফেক্টিভ। তাহলে পরপর 3টা নন ডিফেক্টিভ এখানে গুণ হচ্ছে, তো প্রত্যেকটা নন ডিফেক্টিভের জন্য আমি কত পাইছিলাম লাস্ট ইয়েতে স্লাইডে, এইটা পাইছিলাম 0.98। তার মানে এখানে আমি বসাবো 0.98 ইন্টু 0.98 ইন্টু 0.98, আমি পাচ্ছি 0.941192। ওকে, পাইলাম। এখন আমি যদি বলি যে প্রবাবিলিটি এখানের মধ্যে x ইকুয়াল টু 1, তো যখন x ইকুয়াল টু 1 হয় তখন এখানে আবার 3টা কেস আসে। একটা হচ্ছে এই যে ডিফেক্টিভ যেটা, এটা লোকেশন আইদার শেষে অথবা মাঝে অথবা প্রথমে। তো এখানের মধ্যে মানে এই যে আমরা যখন প্রবলেমটা সলভ করতেছি, এখানে আমার পজিশনটা সামনে পিছনে হইলেও ভ্যালু কিন্তু আমার সেম, মানে দুইটা নন ডিফেক্টিভ একটা ডিফেক্টিভ অলওয়েজই আমি কাউন্ট করতেছি। তাহলে আমার দুইটা নন ডিফেক্টিভ একটা ডিফেক্টিভ 0.98 দুইটা, আর ডিফেক্টিভের জন্য একটা, কত আসলো 0.019। আচ্ছা, লিখলাম। সিমিলারলি 2 এর জন্য আমি বের করলাম। ওকে, সিমিলারলি 2 এর জন্য যদি হয় দুইটা ডিফেক্টিভ একটা নন ডিফেক্টিভ, তার মানে দুইটা 0.02 একটা 0.98 আসলো এই ভ্যালু। আর যদি 3 হয় তিনটাই ডিফেক্টিভ, তার মানে 0.02 ইন্টু 02 ইন্টু 02, তাহলে এটা আসলো। এখন আমি হচ্ছে আমার মেইন কোশ্চেনে চলে যাই। মেইন কোশ্চেনে কি ছিল? প্রথমে ছিল যে প্রবাবিলিটি x ইজ গ্রেটার দেন 2, মানে আপনার দুইটার বেশি প্রবাবিলিটি, দুইটা বেশি ডিফেক্টিভ হবে তার চান্স কতটুকু। এখন 2 এর বেশি কত? একটাই আছে 3, তার মানে প্রবাবিলিটি x গ্রেটার দেন 2 ইজ নাথিং বাট প্রবাবিলিটি x ইকুয়াল টু 3, কারণ এর উপর তার কোনো ভ্যালু নাই। তাহলে আমি প্রথম আনসার পেয়ে গেলাম। দ্বিতীয় প্রবলেমটা বলছিল যে 2 বা তার বেশি, তার মানে কি আমি 2 কে সহ কাউন্ট করব, তাহলে এইটা আর এটাকে যোগ করব, তো 2 এবং 3 কে যোগ করলে আমি পাচ্ছি এইটা। আমরা সেকেন্ড কোশ্চেন আনসার পেয়ে গেলাম। 3 নাম্বারটা কি বলছে যে 2 এক্স্যাক্টলি 2 তো আমরা এখানে বের করছি। তো আমার জন্য সহজ হবে কি, যে যখন আমি ফার্স্টে হচ্ছে এই টেবিলটা বের করে নিব যে কোনো ক্ষেত্রে, তারপর হচ্ছে আমার কোশ্চেন অনুযায়ী যেভাবেই আমাকে দেখ না কেন আমার আনসার বের করাটা ইজি হয়ে যাবে। যেটা একটা স্যাম্পল এক্সাম্পল আপনাকে দিলাম যে র্যান্ডম ভেরিয়েবল আমি কিভাবে ইউজ করব, এবং আমি র্যান্ডম ভেরিয়েবলের মাধ্যমে কোন একটা গিভেন কোন একটা ডেটা থাকলে সেখান থেকে আমি কিভাবে কোন একটা পার্টিকুলার সিচুয়েশনের প্রবাবিলিটি বের করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইয়াতে চলে যাই। এখন প্র্যাকটিসে যাওয়ার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে শুরু করব, কারণ থিওরিগুলো একসাথে করাই ফেললে বেটার। কটা বাজে এখন? 10:15 বাজে। আমি কিছু অংশ এখানের মধ্যে শুরু করি। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা, হ্যাঁ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা অনেক মানে 34টা স্লাইড, তো এটা দেখাইতে তো আজকে আসলে সম্ভব হবে না, বাট তারপরে যতটুকু করা যায় আর কি। আমি আজকে এটা কিছু অংশ শেষ করব। আর আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে আজকে তো বুধবার, আমি ফ্রাইডেতে আপনাদের একটা ক্লাস নিব। ওই ফ্রাইডেতে আমি প্রবাবিলিটি পোর্শনটা শেষ করে দিব, আর বাদবাকি যে অংশটুকু থাকবে ওটার কিছু ক্লাস আমিও আপনাদেরকে ওই ভিডিও রেকর্ডিং আছে সেটা আমি দিয়ে দিব। আর ওটার আমি পরে যখন প্রয়োজন হবে আমি হচ্ছে এটার উপরে একটা সামারি ক্লাস নিব। শিডিউলে একটু প্রবলেমের কারণে আর কি এটা হচ্ছে, তো সরি অ্যাবাউট দ্যাট। আর যেটা হচ্ছে আপনাদের যেহেতু ইয়াতে এখানের মধ্যে যারা আছেন 2312 2314, তো আপনাদের এই ফ্রাইডের ক্লাসটার পরই মোটামুটি শেষ হয়ে যাবে। বাকি যেগুলো প্রি রেকর্ডেড দেওয়া হবে সেগুলো দেখার পরে তারপরে সেটার উপরে কোনো সামারি ক্লাস থাকলে আমি অথবা মাহবুব সামারি ক্লাসটা নিব। আর যারা এখানে আছেন 2317 তাদের পরবর্তী যেই ক্লাসটা সানডে থেকে প্রতীক শুরু করবে এসকিউএল। আচ্ছা, তো আমি তাহলে এখন শুরু করি যে এখানের মধ্যে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কি কি থাকবে।
তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে অনেক ধরনের হয়, মানে মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আপনার মূলত এখানের মধ্যে এখানে একটা চার্ট আছে, এখানে যদি দেখি বার্নোলি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আর হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো আমি চারটা ডেসক্রাইব করব, যে চারটা এখানে কালার করা আছে। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার ইউনিফর্ম, এক্সপোনেনশিয়াল, নরমাল ডিস্ট্রিবিউশন, তারপর লগ নরমাল, গামা, কাউচি। সো আমি এই তিনটা ডেসক্রাইব করব স্লাইডে। আচ্ছা, তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মূল কনসেপ্টটা হচ্ছে এই যে আমরা যখন কোনো একটা পসিবল আউটকামগুলোকে বের করি বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে, তখন সেই প্রত্যেকটা পসিবল আউটকামের জন্য এক একটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের করি। যেই প্রবাবিলিটিগুলো টোটাল সামেশন বের করলে বা টোটাল সাম আপ করলে আমার ওই পসিবল আউটকামে টোটাল প্রবাবিলিটি সমান হয়। যেমন আমি যদি একটা বেসিক একটা এক্সাম্পল দিই, এটা খুব সহজ এক্সাম্পল। যা ধরেন আমি এখানের মধ্যে কয়েনকে টস করছি, দুইবার টস করছি, ফার্স্ট টস এবং সেকেন্ড টস। তো প্রথমবার টেল আসলো, পরের বার টেল আসলো। তো এখানের মধ্যে আমি হেডকে আমি ফার্স্টে অ্যাসাইন করে নিচ্ছি। হেড হচ্ছে আমার এখানে র্যান্ডম ভেরিয়েবল। তো আমি এখানে র্যান্ডম ভেরিয়েবল যদি হয় দুইটা টসের জন্য 0। সো তখন আমরা করি কি, যে প্রত্যেকটা টসের জন্য যে প্রবাবিলিটি হেড হওয়ার, প্রথমবার হেড হওয়ার কত, সেকেন্ডবার হেড হওয়ার কত, দুইটাই হচ্ছে হাফ। তো দুইটা গুণ করলে আমরা 0.25 পাই। তো এখানে আসলে যেহেতু আউটকাম হচ্ছে দুইটা, তো প্রত্যেকটা আমরা হাফ হাফ করে প্রত্যেকবার গুণ করে 0.25 পাই। যে প্রত্যেকটা আলাদা আলাদা যোগ করলে আমরা 1 পাই। আমি এটা আরেকটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে এরকম। এই এক্সাম্পলটা একটু সহজ, মানে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি দুইটা এরকম ডাইস নিচ্ছি, ধরেন একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। এখন বাম পাশের যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার দুইটা ডাইসকে যোগ করার পরে তার ভ্যালুগুলো। আর এখান থেকে যে প্রথম যে পিঙ্ক কালারের যে লম্বা ভ্যালু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ, মানে কতভাবে ওই যোগফলটা আসতে পারে। আর পরের যে ইয়েলো কালারের যে অংশ দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার প্রবাবিলিটি, ওই পার্টিকুলার ঘটনার জন্য ইন্ডিভিজুয়াল শর্ট প্রবাবিলিটি। তো ধরেন আমি যদি এখানের মধ্যে একটা বলি যে আমার সামেশন 2 আনতে হবে, কিভাবে আনবো? সো আমি একটা 1, আমি যদি দুইটা একসাথে রোল করে আমি যদি দুইটাকে 1 পাই, তাহলে এটা একটা ওয়েতেই যোগফল 2 আসা সম্ভব। তাহলে একটা ওয়েতে, আর আমার এখানে টোটাল ওয়ে কয়টা, টোটাল হচ্ছে 36 ধরনের ওয়ে হইতে পারে, 36টা জোড়া হইতে পারে, ইউনিক জোড়া। তাহলে 1/36 হচ্ছে এই 2 যোগফল 2 হওয়ার চান্স। যোগফল 3 কিভাবে হইতে পারে? আগে হয়তো সাদাটা হয় 1 আসবে এবং কালোটা 2 আসবে, অথবা সাদা 2 এবং কালো 1 আসতে পারে। এই 2 ভাবে 3 হয় যোগফল, তার মানে 2টা ওয়ে। তাহলে আমি এখানে বলতে পারবো যে 2/36 বা 1/18। সিমিলারলি আমি যত এখানের মধ্যে নিচের দিকে যাচ্ছি সামেশন, তত আমার নাম্বার অফ ওয়েজ বাড়ছে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তো আমি যখন এখানে নাম্বার টোটাল সামেশন 7 কতভাবে হইতে পারে, এটা যদি আমি দেখি, আমি দেখতে পাচ্ছি এখানে 6 ভাবে হওয়া সম্ভব, এবং আমার এখানে প্রবাবিলিটি হচ্ছে 1/6। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন একদম প্রথম ভ্যালুটা নিচ্ছি 1/36 আর এখানে 1/6, আমার ভ্যালুগুলো যেই এইগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে নামতেছে, হ্যাঁ, এটা কি আমার ভ্যালুগুলো বাড়ছে না কমছে? ভ্যালুটা পরিমাপটা আছে, ভাইয়া বাড়তেছে। আচ্ছা, ওকে, তার মানে ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে এরকম ভাবে ইনক্রিজ হচ্ছে। তারপর যদি আমি দেখি যে সামেশন যদি 8 থেকে 12 পর্যন্ত ধরি, তাহলে কি এই ভ্যালুগুলোকে আবার কমতেছে না? নাম্বার অফ ওয়েও কমে যাচ্ছে, তার মানে এটা আবার নিচে দিকে কমে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখেন, আমি যদি এখানে যতগুলো এখানের মধ্যে যে ফিগারটা আছে, এই ফিগারটা আমি যদি এভাবে এভাবে ড্র করি, তাহলে কিসের মতো লাগতেছে দেখেন তো এটাকে?
আমি যদি এটাকে যদি বাম সাইডে 45 ডিগ্রি সরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি লেফট সাইডে যদি আমি শিফট করি, তাহলে এটা আপনার নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল, এটা আমি কোথায় দেখাবো আপনাকে, আছে এখানে দেখাই। এটা যদি আমি 90 ডিগ্রি পাশে যদি আমি করি, তাহলে এটা এরকম হচ্ছে না, জি এরকম হচ্ছে, মানে এটা নরমাল ডিস্ট্রিবিউশনের মতো হচ্ছে আর কি। তার মানে আমার এই মাঝখানের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমার ডেটার যে ডেনসিটি, সেই ডেনসিটির পরিমাণটা অনেক বেশি, এবং দুই পাশে কমে যাচ্ছে, এই পাশে কমে যাচ্ছে, এই পাশেও কমে যাচ্ছে, নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে। সো স্ট্যান্ডার্ড কেসে আমরা যখন কোন একটা ডেটাকে যখন আমরা যেভাবে চেক করি, তখন আমরা দেখি যে এখানে অন্য কোনো ধরনের কোনো ফ্যাক্টর যদি ইফেক্ট না করে, যেমন ডাইসটা হয়তো একটু বাঁকা তেরা খসে গেছে, হ্যাঁ, আমি হয়তো ডাইসটা কোনোটা জোরে ফেললাম, কোনোটা আস্তে ফেললাম, এইরকম যদি আমি কোনো বাইরের বাহ্যিক অন্যান্য সার্কামস্টেন্সেস গুলোকে যদি বাদ দিয়ে ধরি, তাহলে স্ট্যান্ডার্ড কেসটা এরকম দাঁড়াচ্ছে। তো এটা হচ্ছে আমার নর্মালি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। এখন এই যে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যতগুলো আমার ফ্র্যাকশনাল হচ্ছে কি বলে প্রবাবিলিস্টিক ভ্যালুগুলো হচ্ছে, এগুলোর প্রত্যেকটা হচ্ছে আমার মূল টোটাল প্রবাবিলিটির ছোট ছোট ফ্র্যাকশনাল প্রবাবিলিটি। এটাই হচ্ছে আমাদের মূলত প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যদি এটাকে একদম বেসিক সেন্সে আমরা বলি। এখন এই ডিস্ট্রিবিউশনটা যখন আমরা করতে যাই, তখন এটার কিছু টাইপ আছে, মানে এক একজন এটাকে এক একভাবে বিভিন্ন সিচুয়েশনের উপর ভিত্তি করে এটাকে ডেসক্রাইব করছেন। তো প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে বার্ন। ভাইয়া ফার্স্টে ওই সেটটাতে যে মানে সবচেয়ে রাইট মানে রাইট সাইডে যে এটা কলামটা, ওখানে ফার্স্ট বলটা 1/36, এখানে 36টা অ্যাকচুয়ালি কি? আমার টোটাল যতগুলো ওয়ে আছে, আমি যদি এখানে দুইটা ডাইসকে রোল করতেছি না, তো আমার এখানে যে সংখ্যাটা উপরে উঠতেছে ছক্কার গুটিটা, দুইটা একসাথে আমি করতেছি যখন, তখন এটা কয়ভাবে হইতে পারে, 1 1 1 2 1 3 এভাবে করতে করতে 1 6 পর্যন্ত হয়। আবার যদি বলি যে 2 1 2 2 এভাবে করতে করতে 2 6 পর্যন্ত হয়। এইভাবে করতে করতে 6 1 6 2 এভাবে 6 6। তা আমার এখানে টোটাল কম্বিনেশন কয়টা আছে? 36টা বুঝছি ভাইয়া। টোটাল অ্যাভেলেবল কম্বিনেশন 6 স্কয়ার। হ্যাঁ 6 স্কোয়ার, কারণ এখানে 6টাই 6 ইন্টু 6, ওই জন্য আমরা এখানে 36টা নিচ্ছি। এবং এই 36টার মধ্যে ফেভারেবল কোনটা, যেটা একদম শুরু থেকে বলছিলাম ক্লাসের শুরুতে, ওটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হয়। তা আপনি যখন এইভাবে থিঙ্ক করবেন, আপনার জন্য প্রবাবিলিটির কনসেপ্টটা বোঝাটা ইজি হয়ে যাবে, যে আমার অ্যাভেলেবেল টোটাল নাম্বার অফ ওয়েস আমি নিচে বসাবো ভ্যালুটা, আর উপরে বসাবো হচ্ছে যেটা আমার জন্য ডিজায়ারেবল, আমার জন্য ফেভারেবল, আমি যেটা চাচ্ছি। আপনি দেখবেন যে উপরে সংখ্যাটা তো এমনি সংখ্যায় কম হয়ে যাচ্ছে, তো ওইখান থেকে যে ফ্র্যাকশনাল দশমিক ভ্যালুটা আসবে, ওটা হচ্ছে আমার প্রবাবিলিটি। এখন আসি আমরা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। প্রথমে হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আমি বলছিলাম যে আজকে ক্লাসটা একটু লম্বা করব, বড় করব। গত সপ্তাহে আমি এগুলো আমি করে ফেলতে পারতাম, বা আরো আগেই শেষ করতে পারতাম। গত সপ্তাহে যেটা প্রবলেম হয়েছিল, যে ওই যে মাঝখানে লোডশেডিং হয়েছিল, মানে নেট চলে গেছিল। তাহলে একটা কাজ করি, শুনেন, আপনারা তো মোটামুটি এখানে কতক্ষণ আছেন, 10:25 তো বেজে গেছে। আমরা তাহলে হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশনটা শুরু করি। তো বার্নৌলি ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে বার্নৌলি নামে একজন স্ট্যাটিস্টিশিয়ান, সে আর কি ডিস্ট্রিবিউশনের ধারণাটা দেয়। তো তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে বার্নৌলি ট্রায়াল। তো ট্রায়ালটা আমরা জানি যে একটা স্পেসিফিক একবার একটা এক্সপেরিমেন্ট বা একবার ট্রায়াল করলে হচ্ছে সেখান থেকে আমরা আনসারটা পাই। তো এই ক্ষেত্রে আসলে হয় কি, যে বার্নৌলি ডিস্ট্রিবিউশনে দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে সাকসেস আর একটা ফেইলিওর। একটাকে আমরা এস বলি, একটাকে আমরা এফ বলি। তো আমার এই ক্ষেত্রে প্রিভিয়াসলি কিছু ডেটা থাকতে হয়, যেটার উপর বেস করে আমরা বার্নৌলি ট্রায়ালের আউটকামটা বের করি। ধরেন আমরা একটা কয়েনকে যখন টস করলাম, এবং এটাকে আমি ফার্স্টে এটার অ্যাসাইন করলাম যে হেড হচ্ছে আমার সাকসেস, এটাকে আমরা অ্যাসাইন করলাম। এখন আমরা হেডের সাপেক্ষে বাকি অন্যান্য ক্যালকুলেশনগুলো করব। তো এই হেড সাকসেসটাকে আমরা বলছি হচ্ছে পি, তাহলে কিউ হবে কত, 1 - পি, যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিওর। যেহেতু টোটাল প্রবাবিলিটি 1, ওখান থেকে সাকসেসটাকে বাদ দিলে আমরা প্রবাবিলিটি অফ ফেইলিওরটা পাই। ইফ দ্য নাম্বার অফ হেডস অফ সাকসেস ইজ র্যান্ডম ভেরিয়েবল এক্স যদি হয়, তাহলে এক্স এ আমার দুইটা আউটকাম নেবে, একটা 0 একটা 1। তো টেইল হচ্ছে আমার ফেইলিওর যেটা 0, হেড হচ্ছে সাকসেস যেটা 1।
তাহলে এক্ষেত্রে আমার প্রবাবিলিটির ফাংশনটা কি হবে? তো এই ডিস্ট্রিবিউশনের ফাংশনটার ইকুয়েশন হচ্ছে এরকম, ফাংশন অফ এক্স কমা পি। এক্স হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল আর পি হচ্ছে আমার প্রিভিয়াসলি যে প্রবাবিলিটি পাচ্ছি সেই ডেটা থেকে যে প্রবাবিলিটি আমরা ইনিশিয়ালি ছিল সেটা। তো আমি এখানের মধ্যে র্যান্ডম ভেরিয়েবল 1 এবং 0 জন্য কত হবে সেটা আমি এখান থেকে বের করতে পারবো। তো এই ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে p টু দি পাওয়ার x ইনটু q টু দি পাওয়ার 1 মাইনাস x, ছোট্ট একটা ইকুয়েশন ফর x ইকুয়াল টু 0 এবং 1। শুধুমাত্র দুইটা কেসের জন্য এইটা সত্য, অন্য যে কোনো কেস যখনই হবে তখন সেটা 0 হবে। এখন p এর এই প্যারামিটারটা স্যাটিসফাই করতেছে এইভাবে যে p এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে অবশ্যই তাকে থাকতে হবে এবং p এবং q এই দুইটার যোগফল 1 হতে হবে। তো এই বার্নোলি ট্রায়ালটা আমরা কোথায় ইউজ করি? এটা আমরা যে সকল ক্ষেত্রে ইউজ করি, বিভিন্ন ধরনের মেডিকেল সেক্টরে, বিভিন্ন ধরনের আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, বা অন্যান্য যে ধরনের আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে, যে ক্ষেত্রে যে সকল জায়গায় আমার আউটকামটা ইয়েস অথবা নো, এগ্রি অথবা ডিসএগ্রি, এরকম ধরনের দুইটা আউটকাম থাকবে, পজিটিভ এবং নেগেটিভ, বা সাকসেস অথবা ফেইলর। যেমন ধরেন একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে একটা সার্টিন মেডিকেশন নেওয়ার পরে, ওই ওষুধটা খাওয়ার পরে ওটার একটা সার্টিন নেগেটিভ সাইড ইফেক্ট থাকে। এখন যতজন পিপল বা পপুলেশন যারা এটা নিচ্ছে তাদের মধ্যে 5%-এর মধ্যে এই নেগেটিভ সাইড ইফেক্ট থাকে। এখন আমি যদি একটা সার্টিন নাম্বার অফ পেশেন্টকে র্যান্ডমলি চুজ করি, স্যাম্পল অফ 100 নেই, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে বের করতে পারবো যে গিভেন দিস ডেটা কত পার্সেন্ট মানুষ আসলে এখানের মধ্যে তাদের সাইড ইফেক্টটা হচ্ছে। এটা ড্রাগের এফেক্টিভনেস বের করতে গেলেও আমরা এটাকে এই ধরনের কেস আমরা এটাকে ইউজ করে থাকি। এরপরটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমরা যে এখানে আপনার আসতো না, আচ্ছা এখানে আপনার যেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা যে কাজটা করছিলাম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ট্রায়াল করছিলাম, তো সরি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ট্রায়াল করছিলাম। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এখানের মধ্যে, এখানে আমার মাল্টিপল আপনার ইভেন্ট থাকবে, মানে মাল্টিপল ইভেন্ট বলতে এখান থেকে আমার আউটকাম অনেকগুলো থাকবে, সেখান থেকে আমি আমার বেস্ট পসিবল আউটকামগুলোকে বের করে নিয়ে আসবো, বা ওই বেস্ট পসিবল আউটকামটা হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য তার চান্স কতটুকু সেই রেটটা আমরা বের করি। তো এখানে একটা ইকুয়েশন হচ্ছে এরকম, আগের ইকুয়েশনটার পরের ইকুয়েশনের মধ্যে বাইনোমিয়াল ট্রায়াল আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে শুধু একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এন। এন হচ্ছে আমার নাম্বার অফ ট্রায়ালস, আমি কয়টা ট্রায়াল নিচ্ছি সেটা, এবং এইটা হচ্ছে ফিক্স থাকবে। তো সেটা 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 50টা হইতে পারে। আর পি হচ্ছে আগের মতোই, যে আমার প্রিভিয়াস যে ট্রায়াল নিয়েছিলাম, প্রিভিয়াস যে এক্সপেরিমেন্ট করছিলাম ওইটার থেকে আমার সাকসেসের রেট কত ছিল। আর এক্স হচ্ছে এখানের মধ্যে র্যান্ডম ভেরিয়েবল, এই র্যান্ডম ভেরিয়েবলটা এন এর মধ্যে থাকবে। মানে আমি যদি এখন ধরেন এন কথার কথা আমি বললাম যে টোটাল আমি 20 বার ট্রায়াল নিচ্ছি, তো এখান থেকে আমার এক্স যদি আমি বলি 10, তাহলে 10 বার কেসে আমার সাকসেস হওয়ার চান্স কতটুকু সেটা আমি বের করতে যাচ্ছি। তখন আমরা এই ধরনের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। তো এটার ইকুয়েশনটা হচ্ছে এরকম, এক্স কম্বিনেশন এন, মানে সরি এন টু এক্স। তো আমরা ওই যে কম্বিনেশন পড়ছিলাম ছোটবেলায়, তো কম্বিনেশন ছিল কি এন সি আর, মানে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এরকম ছিল। তো এইটাই হচ্ছে আমার এনসিআর বা এনসিএক্স ইনটু পি টু দি পাওয়ার এক্স ইনটু কিউ টু দি পাওয়ার, আগেরটা ছিল 1 মাইনাস এক্স, আগের যেটা আমরা দেখছি এখানের মধ্যে 1 মাইনাস এক্স, আর এখানে এটা হচ্ছে এন মাইনাস এক্স, মানে এন থেকে আমি কাউন্ট করতেছি এন মাইনাস এক্স, ফর এক্স ইকুয়াল টু 0 থেকে এন পর্যন্ত, এন যতগুলো পর্যন্ত, আদারওয়াইজ 0। তো এখানের মধ্যে আগের মতোই এন এবং পি, এন হচ্ছে এই প্যারামিটারটা ফিক্স থাকবে, ফাইনাইট থাকবে, পি এর পসিবিলিটি 0 থেকে 1 এর মধ্যে থাকবে, পি এবং কিউ দুইটার যোগফল 1 হবে, আর এন একটা পজিটিভ ইন্টিজার হবে। তো এখানে আমার প্রত্যেকটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট, একটা অন্যের সাথে কোনো ধরনের ম্যাচ করবে না, এবং সকল ক্ষেত্রে এটার প্রবাবিলিটি অফ সাকসেস পি এটা কনস্ট্যান্ট থাকবে, যে প্রিভিয়াস সাকসেস রেট ছিল ওইটার উপর বেস করে এটা তৈরি করা হয়েছে।
এটার এক্সাম্পলগুলো কোথায় কোথায় হয়, যেমন ধরেন আমি নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম বের করব র্যান্ডম স্যাম্পল থেকে, ধরেন আমার কাছে 10টা আছে 12টা আছে, সেখান থেকে নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম বের করব। অথবা আমার 15 দিনের যে শেয়ার মার্কেটের যে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে প্রাইস ইন্ডেক্স, এখান থেকে আমি প্রাইসের ইন্ডেক্সটা কখন বৃদ্ধি পাচ্ছে বা এটা নামতেছে কিনা সেটা আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি, যে কয়টা দিনে এটার প্রাইস ইন্ডেক্স আপ হচ্ছিল, কয়টা দিনে সেটা ডাউন হচ্ছিল। বা একটা মাল্টিপল চয়েস টেস্টের মধ্যে নাম্বার অফ কারেক্ট আনসার্স কয়টা আছে এটার উপর বেস করে যদি স্টুডেন্টরা সেই আনসারগুলো মানে সেই কোশ্চেন আনসার যদি সবগুলো দেয়, তাহলে সে কত পাইতে পারে, তার মার্কস কত হইতে পারে। বা বিভিন্ন ধরনের অকুপেশনাল হ্যাজার্ড যখন হয়, তখন এখান থেকে র্যান্ডমলি স্যাম্পল নিয়ে আমরা দেখতে চাচ্ছি যে কয়জন ওয়ার্কারের উপরে এই ধরনের হ্যাজার্ডগুলো হয়েছে। তো এই ধরনের যখন আমার কিছু র্যান্ডম যখন কিছু ফিক্স কিছু নাম্বারস থাকবে, যেখান থেকে আমার নির্দিষ্ট কিছু আউটকামের প্রবাবিলিটি বের করতে হইতে পারে, তখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটাকে ইউজ করে থাকি। যেমন আমরা একটা এক্সাম্পল যদি নেই, যে একটা কমিউনিটির মধ্যে নতুন একটা চাইল্ড বর্ন করে যদি ছেলে বাচ্চা হয়, তাহলে সেটা ছেলে হবে, তার চান্স হচ্ছে 2/5। তার মানে আগে থেকেই আমি জানা যে একটা সার্টিন কমিউনিটির মধ্যে প্রিভিয়াসলি এর আগে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করছে, এর মধ্যে ছেলে বাচ্চা হচ্ছে তার চান্স হচ্ছে 2/5, বা এটাকে আমি বলতে পারি যে 40% ছেলে সন্তান হচ্ছে। এখন আমি এখান থেকে প্রবাবিলিটি বের করে যাচ্ছি 3টা সিচুয়েশনের উপর দেখব। একটা হচ্ছে যে একটা নতুন বেবি যদি বর্ন হয় কোন একটা পার্টিকুলার ডেতে একটা কমিউনিটিতে বা একটা হসপিটালে, তাহলে আমি প্রবাবিলিটি বের করে যাচ্ছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল দ্য 4 বয়েজ এখানে চারটা নিউলি বর্ন চিলড্রেন, মানে একটা কমিউনিটিতে কোন একটা দিনে একটা এলাকার মধ্যে 4টা সন্তান জন্মগ্রহণ করছে, তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে যাচ্ছি যে প্রবাবিলিটি কি কি হইতে পারে, যেখানে 3টা কেস। একটা কেস হচ্ছে যে 4টাই ছেলে সন্তান হবে, বি একটাও ছেলে সন্তান হবে না, সি এক্স্যাক্টলি একটা ছেলে সন্তান হবে। তাহলে এখানে আমার কি কি জিনিস লাগবে? ফার্স্টে আমার লাগবে যে প্রিভিয়াস ডেটা কি বলতেছে। আমি এখানে মধ্যে বয়টাকে আমি সাকসেস হিসেবে অ্যাসাইন করে দিচ্ছি অ্যাজ আওয়ার র্যান্ডম ভেরিয়েবল, আর প্রিভিয়াস প্রবাবিলিটি অফ সাকসেস বলতেছে ছেলে সন্তান হওয়ার চান্স 2/5 বা 40%। এখানে আমার র্যান্ডম ভেরিয়েবল এক্স এর ভ্যালু কি কি হবে? 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। কারণ আমার এখানে 4টা সন্তান জন্মগ্রহণ করছে, সর্বোচ্চ 5টা হচ্ছে না। 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। 0 মানে হচ্ছে যে সন্তান জন্মগ্রহণ করে নাই, ঠিক আছে? এটা আমরা কাউন্টে রাখতে পারি। বা একটা সন্তান, একটা ছেলে সন্তান, 2টা ছেলে সন্তান, 3টা বা অথবা 4টা ছেলে সন্তান। এখন আমরা ফার্স্টে আমাদের ইকুয়েশনটাকে ফর্মুলেট করব। ইকুয়েশনটা ফর্মুলেট করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে বিভিন্ন মডেল ফর্মুলেট করি, সেই মডেল ফর্মুলেশন করার একটা মানে প্রিভিয়াস একটা মানে এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি একটা ইকুয়েশনকে ফর্মুলেট করব। সো ইকুয়েশনটা ফর্মুলেট করব কিভাবে? এখানের মধ্যে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ইকুয়েশন সেটা বলছে যে এফ ফাংশন অফ এক্স কমা এন কমা পি, যেটা আমার যে লাস্ট স্লাইডে আমরা দেখছি এখানের মধ্যে যে এক্স কমা এন কমা পি। তাহলে এখান থেকে হবে এক্স তো কত আমরা সেটা আমি একটু পরে কোশ্চেন থেকে বের করব। এন এটা 4 ফিক্স, আর পি এর ভ্যালু 2/5। এবার আমাদের যে মূল ইকুয়েশন, এই ইকুয়েশনে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমাদের মডেলটাকে আমরা ফর্মুলেট করব। তো আমরা ফর্মুলেট করলাম 4 2x 2/5 টু দি পাওয়ার x 3/5, যেহেতু আমার 1/p হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিওর, তো 1 - 2/5 হবে 3/5, যেটা অ্যাকচুয়ালি q এর মান, টু দি পাওয়ার 4 - x, 4 হচ্ছে এখানে n, ফর x = 0 to 4। আচ্ছা, এখন যখন আমরা এটা তৈরি হয়ে যাবে, এবার আমি দেখবো আমার কোশ্চেন কি বলছে। প্রথমে বলছে যে অল দ্য 4 বয়েজ, 4টাই ছেলে সন্তান হবে। তাহলে x প্রবাবিলিটি অফ x = 4 যদি বসাই, তাহলে আমি যে আনসারটা পাচ্ছি এটা হচ্ছে সেই প্রবাবিলিটি যেখানে ওই কমিউনিটিতে যে 4টা সন্তান জন্মগ্রহণ করছে এই 4টাই ছেলে হবে তার চান্স। এরপরে যদি বলি যে নো বয়েজ, তাহলে নো বয়েজ মানে হচ্ছে x = 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এই রেজাল্টটা 0.1296 বা 12.96% চান্স হচ্ছে যে একটা ছেলে সন্তান হবে না, 4টাই মেয়ে হবে। এক্স্যাক্টলি 1 বয়, প্রবাবিলিটি অফ x = 1। তাহলে আমরা যদি এটাকে সলভ করি আমরা পাচ্ছি 0.3456। তার মানে এক্স্যাক্টলি একটা ছেলে সন্তান হবে,
তার চান্স হচ্ছে 34.56%। সো আমার ওই প্রবলেমটা স্টেটমেন্ট থেকে আমি যখন আনসারটা বের করব, সবার আগে আমার প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে আগে সলভ করা, আমার মডেলটাকে ফর্মুলেট করা। এটা ফর্মুলেটটা ঠিকভাবে হয়ে গেলে তারপর যে কোনো ধরনের কেসে ওই প্রবলেমটার মধ্যে যে কোনো ধরনের কেস আসুক না কেন আমি এখানের মধ্যে বসায় বের করতে পারবো। বুঝতে পারতেছেন? হ্যালো? জি ভাই। জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, এবার আসবো পরের যে আরেকটা এক্সাম্পল। সেটা হচ্ছে যে ধরেন আমি হচ্ছে এক্সাম পেপার সেট করতেছি, যেখানে 20টা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনের 5টা আনসার আছে, ওই অপশন এ বি সি ডি ই 5টা অপশন, র্যান্ডম অপশন দিলাম। এখন প্রিভিয়াসলি এই ধরনের কোশ্চেনের স্টুডেন্টদের পাসিং রেট হচ্ছে 0.2, এটা আগের আমার ডেটা থেকে বলতেছি, পি এর ভ্যালু। 5 আনসার্স বাট অনলি 2 আউটকামস, মানে 5টা আনসার কিন্তু একটা রাইট বাকি 4টা রং, তাই না? তাহলে এখন প্রবাবিলিটি অফ গেটিং 1 রাইট, একটা কারেক্ট আনসার হওয়ার চান্স কত? প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1, 20 to 1 কম্বিনেশন, এটা হচ্ছে পি ভ্যালু, এটা হচ্ছে কিউ এর ভ্যালু 1 আর 20 মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আমার সেই ভ্যালু যেখানে আমার একটা কারেক্ট আনসার রাইট হবে। আপনি যদি এখানের মধ্যে বলেন যে 20টা কোশ্চেনের মধ্যে 10টা, তাহলে এখানে 10 বসাইলে এখানে 10 বসাবেন, এখানে 10 বসাবেন, তাহলে আমি হচ্ছে ওইটার আনসার পাবো। দ্য প্রবাবিলিটি অফ গেটিং স্কোর লেস দ্যান 10, তো যদি 10-এর নিচে হয়, 10-এর নিচে যদি হয় তাহলে আমার কি করতে হবে? প্রত্যেকটা ছোট ছোট প্রবাবিলিটি প্রত্যেকটা যোগ করতে হবে। তার মানে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 থেকে শুরু করে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 9 পর্যন্ত সবগুলো যোগ করতে হবে। বিকজ যখন আমরা একটা ডেটাকে এরকমভাবে ডিস্ট্রিবিউশনের মধ্যে ফেলি, তখন আমি যদি একটা সার্টিন জায়গা যদি চিন্তা করি যে আমার কোন একটা প্রবাবিলিটি, সেটা একটা সার্টিন পয়েন্টের নিচে আমি বের করব বা তার নিচের অংশগুলো আমি বের করব। তা আমি এখানের মধ্যে বলতে চাচ্ছি, ধরেন আমি বললাম যে 20টা কোশ্চেনের মধ্যে লেস দেন 10, 10-এর নিচে, 10-এর নিচে যদি হয় তাহলে 10-এর নিচে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 সবগুলো যোগ করতে হবে। সবগুলো যোগ করলেই পুরো এই জায়গাটা ফিল আপ হবে, তার মানে আমি পুরো অংশটার আমি প্রবাবিলিটি বের করতে পারবো। আবার ধরেন যদি বলা হয় যে ওকে ফাইন 10-এর বেশি, ঠিক আছে, বা ধরেন আমার ধরেন আসলে যে 15 গ্রেটার দেন 15 গ্রেটার দেন 15 যদি হয়, তাহলে আমরা কি করতে পারি? এটা একটা উল্টা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি 1 মাইনাস গ্রেটার দেন 15 বের করব, সরি লেস দেন 15 বের করব। মানে আমি চাচ্ছি কি যে 15-এর উপরে এগুলো বের করতে, মানে এই জায়গাটা বের করতে। এখন এই জায়গাটা যদি বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? যে আমাকে এই প্রত্যেকটা অংশ বাই অংশ প্রত্যেকটা ধরে বের করতে হবে। এটা এভাবে করা যায়, কিন্তু যদি আমার রেঞ্জটা অনেক বড় হয়ে যায়, ধরেন এটা আমার 10 বা 20 না হয়, যদি 100, 200, 300 হইতো, তখন কি হতো? আমি কি করতে পারতাম না। তখন একটা কাজ করা যায়, যদি আমার সংখ্যাটা খুব বড় হয়, আমি পেছন থেকে যা আছে সবগুলোকে যোগ করে টোটাল 1 থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমার এই বর্ধিত অংশের এই অংশটার প্রবাবিলিটি তখন আমি বের করতে পারবো। এটা এক্সাম্পল আর সামনে। এরপর আসলে পয়সন ডিস্ট্রিবিউশন। তো পয়সন ডিস্ট্রিবিউশনটা এখানে ইকুয়েশনটা বোঝার আগে বা এক্সাম্পলটা বোঝার আগে ফার্স্ট হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনটা আমরা কোথায় কোথায় ইউজ করি এই জিনিসটা আগে একটু আমরা বুঝে নিই। সো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পলটা দেখে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে আসলে কোন কোন জায়গায় পয়সন ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লিকেবল। সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল না, সব ধরনের ডিস্ট্রিবিউশন আমরা সব জায়গায় ইউজও করতে পারবো না, এটা কেস টু কেস ভ্যারি করে। সো ধরেন এমন যদি হয় যে কিছু কিছু ক্ষেত্রে যে একটা সার্টিন টাইমের মধ্যে একটা স্ট্রিটে একটা রাস্তার মধ্যে কয়টা গাড়ি পাস হচ্ছে এটা আমি বের করতে চাচ্ছি, হ্যাঁ, এটা একটা ডিস্ট্রিবিউশন করব। বা ধরেন একটা পার্টিকুলার দিনে কয়টা সুইসাইড অ্যাটেম্প হয়, যেটা সংখ্যাটা খুবই কম। বা একটা 100টা প্যাকেটের মধ্যে কয়টা ফল্টি ব্লেড থাকবে কোনো একটা প্রোডাকশনের মধ্যে। অথবা একটা বইয়ের প্রতিটা পেজে মিস্টেক হবে, এরকম বইয়ের সংখ্যা, যেটা খুবই রেয়ার, মানে খুব কম সময়ে ঘটে। আকাশে এয়ার অ্যাক্সিডেন্ট হবে। এখন এয়ার প্রতিদিন হচ্ছে গিয়ে আপনার সারা ওয়ার্ল্ডে কয়েক হাজার বিমান এই পাশ থেকে ওপাশে যাচ্ছে, এখান থেকে এয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই কম, বছরে একটা বা দুইটা হয়, বা 5 বছরে 2-3টা আমরা দেখি। নাম্বার অফ ডেথস ফ্রম এ ডিজিজ সাচ এন হার্ট অ্যাটাক অর এ ক্যান্সার ডিউ টু স্নেক বাইট। এখন সাপ কামড় দিছে, সেই ভয়ে হার্ট অ্যাটাক বা ক্যান্সারে মারা গেছে, যেটা সংখ্যা খুবই কম। স্নেক বাইট ছাড়া অন্য কিছু যদি হয় তাহলে সেটা কমন হইতে পারতো, বাট স্নেক বাইট হচ্ছে স্নেক বাইট, এটা একটু রেয়ার কেস।
স্মোকিং থেকে হইতে পারে হার্ট অ্যাটাক, ক্যান্সার, এটা খুবই কমন কেস, বাট এটা আনকমন কেস কথা এখানের মধ্যে বলা হচ্ছে। তো এখানে আরো কিছু যদি দেখেন যে এক্সাম্পলগুলো, এই এক্সাম্পলগুলো সবই হচ্ছে রেয়ার কেসে ঘটে, এটা মনে রাখবেন, রেয়ার কেসে। এখন যেই ঘটনাটা খুবই কালে ভদ্রে ঘটে থাকে, রেয়ার কেসে ঘটে, সেই সকল ঘটনাগুলোর ডিস্ট্রিবিউশনটা আমরা এক্সপ্লেন করি পয়সন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। তো এই পয়সন ডিস্ট্রিবিউশনটা আমরা তাহলে তখনই ইউজ করব যখন আমার ওই কেসটা রেয়ার কেস হবে, মানে খুব কম সময় সংখ্যক ঘটবে এটা। যেমন আপনি রাস্তা দিয়ে পার হচ্ছেন, রাস্তায় মানুষজন হাঁটাচলা করতেছে, উপর থেকে পাখি হচ্ছে তার কার্য সম্বোধন করছে আপনার ইয়ার উপরে, জামার উপরে। এখন পাখি তো হচ্ছে ঢাকা শহরে বলেন অথবা আপনার বিভিন্ন জায়গায় বলেন, এরকম শয়ে শয়ে হাজার হাজার পাখি আছে, আপনার মানুষ হচ্ছে লাখ লাখ মানুষ রাস্তায় হাঁটাচলা করতেছে। তো এরকম কেস তো খুব কম, তাই না? তো এই কেসটা ধরেন আমরা পয়সন ডিস্ট্রিবিউশন আমরা বলতে পারি। আচ্ছা, এখন পয়সন ডিস্ট্রিবিউশন যেহেতু আমরা এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা একটু দেখি যে পয়সন ডিস্ট্রিবিউশনের আমার র্যান্ডম ভেরিয়েবল এক্স, এটা আমরা এখান থেকে জানি। ওকে, এখানে একটা এক্সট্রা প্যারামিটার অ্যাড করা হয়েছে, ল্যামডা। এই ল্যামডা প্যারামিটারটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের পয়সন প্যারামিটার, যেটা হচ্ছে আপনার ল্যামডা ইজ ইকুয়াল টু এন ইন্টু পি। এখন এন ইন্টু পি কোনটা? এন হচ্ছে টোটাল আমার যতগুলো এখানে আমি ট্রায়াল নিচ্ছি, টোটাল এক্সপেরিমেন্টের সংখ্যা, আর পি হচ্ছে আমার ওটার যেই প্রিভিয়াস যে ডেটা আছে সেই ডেটা থেকে আমরা যে প্রবাবিলিটি পাই সেটা। তো এই পয়সন ভ্যারিয়েট বলা হয় এটাকে। তো এটা আমার প্যারামিটার ল্যামডা, এটার মিনও ল্যামডা, এটা ভ্যারিয়েন্সও ল্যামডা। কারণ যেহেতু সংখ্যায় কম এবং এটা ডিস্ট্রিবিউশনটা যেহেতু এটা খুব বেশি বড় হয় না, তো দেখা যায় যে এটার মিন মিডিয়ান প্যারামিটারের ভ্যালুগুলো এক জায়গাতেই থাকে। তো এক্ষেত্রে আমার ফাংশনটা কি হবে? ফাংশন অফ এক্স কমা ল্যামডা, যেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, যেটা এক্স ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত যাবে যতদূর সম্ভব। তো ধরেন একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে একটা হসপিটালে সার্টিন একটা ডেতে ইমার্জেন্সি পেশেন্ট আসে, এটার একটা পয়সন প্যারামিটার হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 20। ধরেন আমরা এখানের মধ্যে এন আগে থেকে জানা আছে, আমি পিও জানি, সো আমি এখান থেকে হচ্ছে দুইটা গুণ করে ল্যামডা পাইলাম। ল্যামডা ধরেন আমার এটা জানা আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইন দ্য গিভেন ডে দেয়ার উইল বি এ 15 ইমার্জেন্সি পেশেন্টস, অথবা বি হচ্ছে অ্যাটলিস্ট 3টে ইমার্জেন্সি পেশেন্ট, অথবা সি হচ্ছে 20 থেকে বেশি 25 থেকে কম। তো আমরা ফার্স্টে হচ্ছে ইকুয়েশন অনুযায়ী সাজাবো। এফ অফ ফাংশন অফ এক্স কমা 20 এটা হচ্ছে বসাইলাম, শুধু এক্সটা বাকি আছে আমার। এখন আমি এখানে দেখবো যে এক্স কি চাইছে, বলছে যে প্রথমটা কি বললো 50 ইমার্জেন্সি পেশেন্ট, তাহলে এক্স ইকুয়াল টু 15 যদি বসাই, তাহলে আমি যে ভ্যালুটা পাচ্ছি এটা হচ্ছে 0.0516 বা 5.16% হচ্ছে সেই প্রবাবিলিটি যেখানে কোনো একটা পার্টিকুলার ডেতে হসপিটালে 15 দিন ইমার্জেন্সি পেশেন্ট একসাথে আসবে। আচ্ছা, বি নাম্বারটা বলছে অ্যাটলিস্ট 3, মানে 3 বা তার 3-এর বেশি। এখন খেয়াল করে দেখেন, আমি যদি এখানের মধ্যে 3-এর বেশি চিন্তা করি, পয়সন ডিস্ট্রিবিউশনের এটা তো একটু খারাপ হয়, সরি, পয়সন ডিস্ট্রিবিউশনের শেপটা কিরকম হয়? এরকম হয়, রাইট স্কিউড হয়। তো যদি আমি 3 বা যদি বলি যে অ্যাটলিস্ট 3, তাহলে 3 বা 3-এর বেশি যদি হয় তাহলে তো ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, এত তো আমার যাওয়া সম্ভব না। আমি তখন কি করব? 1 মাইনাস পি লেস দেন প্রবাবিলিটি অফ লেস দেন 3, তাহলে 1 মাইনাস দিস 3 ভ্যালুস 0 1 2, এই তিনটা বের করলেই হবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1-এর কাছাকাছি আসে। সি নাম্বারটা বলছে মোর দেন 20 লেস দেন 25, তাহলে 20 থেকে বেশি, এটা ইনক্লুসিভ না, 20 থেকে বেশি 25 থেকে কম, তাহলে 21 2 3 4, এই চারটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিকে যদি যোগ করি তাহলে আমি 20 থেকে 25-এর রেঞ্জের টোটাল প্রবাবিলিটিটা বের করতে পারবো। ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, ধরেন আরেকটা এক্সাম্পল যদি বলি যে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা বিজি রোডে। এখন বিজি রোডে তো অ্যাক্সিডেন্ট হয় না, আপনি হাইওয়েতে ঢাকা চিটাগাং হাইওয়েতে বা মাওয়া রোডে অ্যাক্সিডেন্টের নিউজ পান, আমরা দেখি।
কিন্তু আপনি বিদ্যুৎ সরণিতে অ্যাক্সিডেন্ট পাবেন যে বিদ্যুৎ সরণিতে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, এরকম কিন্তু হয় না, কারণ বিজি রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না বললেই চলে। তো এখন এরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে ধরেন আপনার প্রতি ঘন্টা একটা বিজি রোডে কার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটার চান্স বা প্রবাবিলিটি হচ্ছে 0.001, তার মানে পি হচ্ছে 0.001। ওকে ফাইন। ইফ 2000 কার্স আর পাস্ট 1 আওয়ার বাই দ্য রোড, 1 ঘন্টা 2000 গাড়ি যদি পাস করে, তাহলে তো চান্স খুবই কম। n ইকুয়াল টু 2000 যদি হয়, আমাদের এই দুইটা ভ্যালুর উপর বেস করে আমরা ল্যামডা বের করতে পারি, যেখানে ল্যামডা বলা হয়েছে মানে গুণ করার পর 2। ওকে ফাইন, তাহলে 2 পাইলাম, একটা কাজ তো হয়ে গেছে আমার। এবার বাদ বাকি হচ্ছে আমার সিচুয়েশন কি বলতেছে। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ, প্রথম সিচুয়েশন বলছে এক্স্যাক্টলি তিনটা অ্যাক্সিডেন্ট হবে। ওকে ফাইন, আপনি ল্যামডা 2 ইকুয়াল টু সাপেক্ষে এটাকে আগে তৈরি করে ফেললেন, তো ইকুয়েশন আমার তৈরি করা হয়ে গেছে। এখন যেটা মন চায় আপনি বসান এক্স এর ভ্যালু। ওকে, এক্স ইকুয়াল টু 3 যদি বসাই, তাহলে আমি 3 বসানোর পর পাচ্ছি 0.18, তার মানে 18% চান্স হচ্ছে একটা বিজি রোডে যদি 2000 গাড়ি পাস করে, তাহলে এক্স্যাক্টলি 3টা অ্যাক্সিডেন্ট হবে। বি নাম্বার বলছে মোর দেন 2 কার্স অ্যাক্সিডেন্ট হ্যাপেন, মোর দেন 2 যদি বলে 2 এর উপর তো আমার ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, তখন আমি কি করব, লেস দেন ধরবো। 1 মাইনাস মানে আমি এখানের মধ্যে ধরেন আমার এখানে 2 এর বেশি, এখানে 1 এখানে 2, তো 2 এর বেশি, এত বড় এরিয়া বলছে, এত বড় এরিয়া ইনফিনিটি পর্যন্ত দেওয়া তো আমার জন্য পসিবল না। আমি টোটাল থেকে যদি আমি এই ছোট্ট অংশটুকু বাদ দিই, তাহলে আমি এই অংশটুকু পাবো। তাহলে আমি লেস দেন 2টাকে বাদ দিচ্ছি টোটালটা থেকে। 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স, 2 এর বেশি যেহেতু বলছে, তাহলে 2 এবং 2 এর থেকে কম আমরা নিব। তাহলে 0 1, এখানে একটা ভুল আছে, এখানে একটা 2 হবে, এটাও বাদ যাবে, 3টা বাদ যাবে, তখন আমার এটা থাকবে। ক্যালকুলেশনটা এখানে মধ্যে করার পর একটা ভ্যালু আসবে আর কি। তো এটা হচ্ছে তখন আমার সেই প্রবাবিলিটি যে 2 বা তার বেশি, সরি 2 এর বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার সংখ্যা, তার প্রবাবিলিটি। তাহলে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন থেকে যেটা বুঝলাম যে যেগুলো একটু রেয়ার কেসে হয় সেই সকল ক্ষেত্রে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনটাকে ইউজ করে থাকি। আর যেগুলো আমার ক্যাটাগরিক্যাল আউটকাম থাকে, যেমন সাকসেস এবং ফেইলিওর এরকম যখন থাকে, তখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। আচ্ছা, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, আচ্ছা তারপর হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো আর আজকে সম্ভব না, জিওমেট্রিকটা দিয়ে আজকে আমরা শেষ করি। তারপর নেক্সট ক্লাসে মানে আছে আগামী পরশুদিন শুক্রবার হচ্ছে আমি ওই দিন শুরু করব, ধরেন একটু পরে 9:30 থেকে শুরু করব, 10:30 বা 11টার মধ্যে আমি ওই দিন কমপ্লিট করে ফেলবো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্লাস আজকে এবং ওই দিন যা পড়াবো সেটার কোড দিয়ে দিব, দেওয়া হয়েছে অবশ্য, ওটা একটা এক্সাম্পল এক্সপ্লেন করে দিব। আচ্ছা, এখন জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা আমরা কখন ইউজ করি এটা একটু বলি, তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন মেলা হয়, ওই মেলাতে গিয়ে আপনি দেখবেন বেলুন ফুটায় অনেকে এখানে, তো এখানে একটা বেলুনের এরকম বক্স থাকে, ছোট 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 বিভিন্ন কালারের বেলুন থাকে, একটা লোক সে হচ্ছে কাছে একটা বন্দুকও থাকে, আপনি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে দূরে গিয়ে এখানে দাঁড়াচ্ছেন, তারই এখানের মধ্যে শুট করতেছেন। তো আপনাকে হয়তো 10 টাকা দিয়ে 10 বার শুট করার চান্স দিল। তো যেহেতু এখানে অনেকগুলো বেলুন আছে, আপনি 10 বারের মধ্যে যে কোনো 2 বার 3 বার 4 বার হয়তো আপনি ফুটাইলেন, অথবা এমন হতে পারে যে আপনি একটু ইনএক্সপেরিয়েন্স, প্রথম 2-3টা মিস হয়ে গেল, হইতেই পারে, পরে 4-5 নাম্বার থেকে আপনি হয়তো আবার বাকিগুলো হয়তো মিস করলেন না, সেটাতে ফুটাতে পারলেন। আচ্ছা, এখন জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন বলতেছে এরকম যে যখন কোন একটা ইভেন্ট শুরু হয় একদম ইনিশিয়াল অবস্থায়, তখন ওই পার্টিকুলার ঘটনা ঘটার ফুল চান্স ওখানে থাকে, মানে ওটার রেট অফ সাকসেস খুব বেশি থাকে। যখনই আস্তে আস্তে একটা একটা করে আমার নাম্বার অফ চান্স যখন কমে যায়, ট্রায়ালের সংখ্যা কমে যায়, তখন সেই সাকসেস হওয়ার চান্সটাও কমে যায়, ওটার প্রবাবিলিটি আস্তে আস্তে কমে যায়, ধীরে 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 কমে যায়। এই ঘটনাকে আমরা বলি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তার মানে আমার যখন শুরুর দিকে আমি যখন একটা ইভেন্ট যখন আমি শুরু করব, প্রথমবার যখন আমি চান্স নেব 1 2 3 4 5 6 এরকম 10 পর্যন্ত গেলাম, প্রথমবার আমার হাই চান্স থাকে যে আমি বেলুন ফুটাতে পারবো। যখনই ধীরে 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 আমি মিস করা শুরু করি, তখন আমার চান্সটাও কমে যায়। এমন না যে আমি 5-6 বার মিস করার পরে লাস্টে 7 8 9 আমার খুব চান্স আছে যে আমি অবশ্যই সেটা পারবো, না, সেক্ষেত্রে হয় না। এটা হয় তখনই যখন আমার ধীরে ধীরে আমার প্রবাবিলিটিটা কম থাকে। এই ঘটনাটাকে আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এক্সপ্লেইন করে থাকি।
তো এখানে কয়েকটা জিনিস আমাদের ক্রাইটেরিয়া মাথায় রাখতে হয়, যে ফার্স্ট অফ অল হচ্ছে দ্য চান্স এক্সপেরিয়েন্স মাস্ট অনলি হ্যাভ টু আউটকামস। যতবারই আপনি এখানে শুট করেন না কেন, আইদার সাকসেস অথবা ফেলিওর, এই দুইটাই হবে, এর বেশি কিছু হওয়া যাবে না। দ্য ট্রায়ালস মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, মানে আপনি প্রত্যেকবার একই রকম ওয়েতে করতে পারছেন না, আপনি যেহেতু একবার এক এক রকম ভাবে করতেছেন, হয়তো কখনবার আপনি সই করতেছেন না, কখনবার সই ছাড়া মানে চোখ দিয়ে সই না করে মারতেছেন, কতবার একটু সামনে আগায় মারতেছেন, কতবার কখনো আপনি পিছনে আগায় মারতেছেন, কতবার আপনি কথা বলতে বলতে শুট করতেছেন, কতবার আপনি চুপচাপ আপনি নিশানা ঠিক করতেছেন, তাই না? তো এভরি ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। 3 নম্বর হচ্ছে দেয়ার মাস্ট বি এ ফিক্সড প্রবাবিলিটি অফ সাকসেস ফর ইচ ট্রায়াল। প্রত্যেকটা জন্য আলাদা ফিক্সড প্রবাবিলিটি থাকবে, যে হ্যাঁ আমি 4 নম্বরের মাথা যখন আমি শুট করতেছি, আমার এটার ফিক্সড প্রবাবিলিটি যে হ্যাঁ আইদার হবে আর হবে না, 50-50 চান্স। 6 নম্বর মাথা যদি আমি এটা শুট করি, তখন আমার সেম কাহিনী ঘটবে, ওইটা আইদার সাকসেস অথবা ফেইলিওর, 50-50 চান্স। তো এক্ষেত্রে এটা প্রত্যেকটা কি হবে, মানে এটা একটা ফিক্সড প্রবাবিলিটি থাকবে। 4 নাম্বার, দ্য ভেরিয়েবল অফ ইন্টারেস্ট ইজ দ্য নাম্বার অফ ট্রায়ালস নিডেড টু অবটেন আ সাকসেস ফর দ্য ফার্স্ট টাইম। সবচেয়ে মানে প্রথমবার সাকসেস হওয়ার চান্স বা ওটা ভেরিয়েবল ইন্টারেস্টটা সবচেয়ে হাই থাকবে। তো এক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা ইউজ করি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কে। প্রবাবিলিটি এখানে পি, কে কমা পি, এখানে কে একটা নতুন টার্ম এখানে তৈরি হয়েছে। এই কে টার্ম হচ্ছে যে আপনি কতবারের মাথায় গিয়ে সাকসেস পাচ্ছেন সেটা। ধরেন আপনি প্রথমে 3 বার মিস করলেন, 4 নাম্বার মাথায় গিয়ে আপনি সাকসেস পাবেন, অথবা প্রথম 6 বার মিস করলেন, 7 নাম্বার মাথায় গিয়ে সাকসেস পাবেন। তো কতবারের মাথায় গিয়ে আপনি সাকসেস পাচ্ছেন সেটা হচ্ছে আমার কে, কমা পি, ইন্ডিভিজুয়াল সাকসেস রেট সেম, কিউ টু দি পাওয়ার কে মাইনাস 1। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, সো এটার মিন ভ্যালু হচ্ছে এরকম ভাবে, ভ্যারিয়েন্স হচ্ছে এটা। তো এটা আপাতত এখন দরকার নেই। ধরেন একটা কাপল, তারা হচ্ছে ছেলে সন্তান চাচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে এখনো ইন্ডিয়া বা বাংলাদেশে এমনও কিছু জায়গা আছে যেখানে এখনো ধর্মীয় গোঁড়ামি রয়ে গেছে, যে ছেলে সন্তান নাই, সুতরাং এটা নিয়ে অনেক ঝামেলা হয়, ক্যাচাল হয় ফ্যামিলিতে, ওয়াইফকে অনেক হাবিজাবি অনেক কিছু বলে, হ্যাঁ, ফিজিক্যাল টর্চারও করে। তো যেটা হয় কি, এই ধরনের কিছু অশিক্ষিত কমিউনিটির মধ্যে একটা কমিউনিটির কথা নিয়ে যদি আমরা বলি, যে ওখানে আপনার ছেলে সন্তান হওয়ার আগ পর্যন্ত তারা চেষ্টা করবে যে সন্তান নেওয়ার চেষ্টা করতেছে, তাহলে প্রবাবিলিটি অফ হ্যাভিং এ সন ফার্স্ট টাইম, ছেলে সন্তান হওয়ার চান্স হচ্ছে কোন একটা পার্টিকুলার ফ্যামিলিতে ছেলে সন্তান হওয়ার চান্স হচ্ছে 1/3, মানে প্রতি 3 জনে একজন ছেলে সন্তান হয়। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফোর্থ চাইল্ড ইজ এ সন? ধরেন আপনার প্রথমবার মেয়ে, পরের বারও মেয়ে, পরের বারও মেয়ে, পরের বার ফোর্থ চাইল্ড বয় হবে, তার চান্স কতটুকু? অলসো ফাইন্ড দ্য এক্সপেক্টেড নাম্বার অফ ফিমেল। আচ্ছা, একটা করে শেষ করি। প্রথমে হচ্ছে যে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল নিলাম যেখানে আপনার ফিমেল চাইল্ড রিকোয়ার্ড টু গেট এ সন। সো আমার কে হচ্ছে আপনার কতটুকু, আমার কতজন আমার লাগতে পারে, ঠিক আছে, সেটা 1/3 হচ্ছে ওইটার চান্স অফ প্রবাবিলিটি, যে ছেলে সন্তান হওয়ার চান্স। আমি এখানে ইকুয়েশনে বসালাম। এবার এক্স এর ভ্যালু, মানে কে এক্স যেটা সেম 4, তাহলে 4 যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি 8/81। তার মানে 8/81 যে ফ্র্যাকশনাল ভ্যালুটা আসবে বা প্রবাবিলিটি আসবে, সেটা হচ্ছে ফোর্থ চাইল্ড সন হবে তার চান্স। এক্সপেক্টেড নাম্বার অফ ফিমেল চাইল্ড টু গেট এ সন, তো টোটাল ফিমেল চাইল্ড হচ্ছে আমার q/p 2 + 1। তো সেক্ষেত্রে আমার লাস্ট ফিমেল চাইল্ডটা সহ কাউন্ট করে 3 জন 4 নাম্বারের মাথায় ছেলে সন্তান হবে। তো এটা হচ্ছে এই ধরনের সিচুয়েশন যেখানে আপনার কোনো একটা ইভেন্ট, মানে কোনো একটা পার্টিকুলার সাকসেস হওয়ার আগ পর্যন্ত আপনি ট্রাই করতে থাকবেন। যখন আপনি এই ধরনের কোনো সিমিলার কেস পাবেন, তখন আপনি এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সলভ করবেন। ওকে, সো এই ছিল মোটামুটি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এগুলোই আসলে ঘুরে ফিরে ইউজ হয়। আর যেটা আপনার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, যেটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ওটা আমরা নেক্সট আগামী পরশু দিন দেখবো। ওই দিনই আশা করবো যে শেষ করার আর কি। আর এটার কিছু কোড আছে, কোডের ফাইলটা আমি দিয়ে দিয়েছিলাম মনে হয় গুগল ক্লাসরুমে, একটু দেখে নিয়েন, স্লাইড তো অলরেডি দেওয়া আছেই। আর আপনারা যেটা করবেন, নিজেরা নিজ উদ্যোগে, আমি আশা করবো আপনারা নিজ উদ্যোগে কিছু কাজ করবেন। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এরকম যে আপনারা জেড টেবিল কিভাবে রিড করতে হয় সেটা আপনারা একটু খুঁজে বের করবেন। ইউটিউবে আছে, অনলাইনে আছে, ব্লগ পড়েন, ইউটিউবে ঘাটেন, গুগল ঘাটেন, জেড টেবিলটা কি এবং এটা কিভাবে কাজ করে। একই সাথে টি টেবিলটা কি, সেটা কিভাবে কাজ করে। এই দুটো জিনিস আপনারা
আগে থেকে একটু জেনে আসবেন, তাহলে আমার বুঝাতে সুবিধা হবে। একই সাথে নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি, এটার কিছু যাতে কি বলে গুগলে বা ইউটিউবে এগুলোর উপর অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। এগুলোর উপর একটু নিজে থেকে স্টাডি করে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আরো বেশি। ইভেন আজকে যেই টপিকগুলো করালাম সেই টপিকগুলোও যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, তাহলে আরো কয়েক জায়গায় হয়তো ভালো এক্সাম্পল পাবেন, হয়তো ভালো এক্সপ্লেনেশন পাবেন। আমি আপনাদেরকে যেভাবে বলছি তার থেকে হয়তো ভালোভাবে সহজভাবে হয়তো কেউ না কেউ বুঝাইছে। একটু ঘাটাঘাটি করে নিজে থেকে একটু চেষ্টা করবেন পড়ার। ওকে, সো ঠিক আছে। আমি আজকে তো আসলে সবই থিওরি পড়াইছি। নেক্সট ক্লাসে ওখানে প্রবাবিলিটির কিছু ম্যাথ করাবো আপনাদেরকে। আজকে যেগুলো ম্যাথ করাইছি সেগুলো কিছু প্র্যাকটিস করাবো, আর আপনাদেরকে নতুন কিছু ম্যাথ দিব। আর প্রবাবিলিটি প্র্যাকটিস করার জন্য, স্পেশালি ম্যাথ প্র্যাকটিস করার জন্য কিছু আপনাদেরকে যে বই দেওয়া হয়েছিল এর আগে, স্ট্যাটিস্টিক্সের বই, না পাইলে আমাকে বলেন, আমি আবার শেয়ার করব। ওখানে কিছু চ্যাপ্টারে আছে, ওখান থেকে কিছু ম্যাথ আপনাদেরকে আমি সাজেস্ট করবো আর কি, কোনটা কোনটা করবেন। এই তো তো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে তাহলে শুক্রবার দিন 9:30টায়।